গুড আফটারনুন। আজ আমরা ক্যান্টিলিভার মেথড ইউজ করে ল্যাটারাল লোডের আন্ডারে বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস দেখব। সো আমরা লাস্ট ক্লাসে পোর্টাল মেথড ইউজ করে ল্যাটারাল লোডের আন্ডারে বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস করেছি। আজকে সেকেন্ড আর একটা মেথড ল্যাটারাল লোডের আন্ডারে পোর্টাল ফ্রেম অ্যানালাইসিসের ক্যান্টিলিভার মেথডে আমরা অ্যানালাইসিসটা দেখব। তো এটার হেডিংটাই দেখতে পাচ্ছ যে ল্যাটারাল লোড অন বিল্ডিং ফ্রেমস ক্যান্টিলিভার মেথড ইউজ করে ল্যাটারাল লোডের আন্ডারে বিল্ডিং ফ্রেমের অ্যানালাইসিস কিভাবে করবো আমরা সেটা দেখতে চাই। তো আমি এখানে জাস্ট একটু প্রিলিমিনারি আলোচনা করে আসব যে ক্যান্টিলিভার মেথডের আসলে আহ, মানে ডেভেলপমেন্টটা কিরকম, কিভাবে আমরা আসলে এই মেথড অ্যাকচুয়ালি স্ট্রাকচারের জন্য ডেভেলপ করেছি এবং এটা ইউজ করতে পারি। তো এটা বেসিক্যালি একটা ক্যান্টিলিভার বিমের যে বিহেভিয়ার, সেই বিমের বিহেভিয়ারের থেকেই চলে আসছে বলতে পারো। যেমন আমি যদি একটা ক্যান্টিলিভার বিম এরকম এরকম ভাবে অঙ্কন করে নিচে একটা ফিক্স সাপোর্ট দেখাই ফর এক্সাম্পল, এবং এই বিমের উপরে যদি এরকম লোড থাকে, নর্মালি আমরা বিম হরাইজন্টালি প্লেস দেখতে অভ্যস্ত, বাট এখানে যেহেতু বিল্ডিং স্ট্রাকচার, কোন একটা টল বিল্ডিং যদি হয়, ফর এক্সাম্পল 20 স্টোরি বিল্ডিং, 10 স্টোরি বিল্ডিং, সেরকম বিল্ডিং যদি হয়, তাহলে এটার সয়েলের মধ্যে যে ফাউন্ডেশন বা বেসমেন্ট সহ যে আমরা ফুটিং গুলা কানেক্ট করি আর কি, এক কথায় এগুলোর মাধ্যমে নিচে একটা ফিক্স কানেকশন আছে বলতে পারি। তো আর্থকুয়েকের জন্য আসলে আমাদের বিভিন্ন ফ্লোর লেভেলে ল্যাটারাল লোড গুলো আসে। সেটাকে আমরা আইদার ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে বলতে পারি, অথবা এরকম কনসেন্ট্রেটেড ফ্লোর লেভেলে কনসেন্ট্রেটেড লোড। আর্থকুয়েক লোড হলে আসলে ফ্লোর লেভেলে কনসেন্ট্রেটেড লোড আকারে আসে। তো এই যে এটার আন্ডারে দেখো আমার ডিফ্লেক্টেড শেপ যেটা হবে, এই বেন্ডিং এর জন্য এটা অনেকটা এরকম ভাবে বেঁকে যেতে চাইবে, ডিফ্লেক্ট করে যাবে। তো এইখানে দেখো শিয়ারের জন্য কিন্তু ডিফরমেশন হয়, ফ্লেক্সারের জন্য ডিফরমেশন হয়। আমরা আগের ক্লাসে পোর্টাল মেথডে কিন্তু বলেছি যে পোর্টাল মেথড আসলে লো লো রাইজ বিল্ডিং এর জন্য, 4 স্টোরি 10 স্টোরি এরকম বিল্ডিং যেগুলাতে আসলে মানে আসলে স্টোরি দিয়ে বলাও মুশকিল, লো স্টোরি বিল্ডিং বলবো আমরা। ক্রস সেকশনের তুলনায় সেটার যদি হাইট কম থাকে, এক কথায় সেরকম নন স্লেন্ডার বিল্ডিং এর জন্য শিয়ারটা ক্রিটিক্যাল হয়। তো পোর্টাল মেথডে আমরা কিন্তু শিয়ারকে ক্রিটিক্যাল ধরে ডিজাইন করে অ্যানালাইসিস করেছি। আর ক্যান্টিলিভার মেথডে আসলে এই বেন্ডিংটা ক্রিটিক্যাল ধরে করা হয়। ক্যান্টিলিভার বিমে যেমন শিয়ারের তুলনায় বেন্ডিংটাই বেশি ইফেক্ট ফেলে, আমাদের এখানে এই এই মেথডেও ক্যান্টিলিভার মেথডেও আমরা বিল্ডিং অ্যানালাইসিস আন্ডার ল্যাটারাল লোড যেটা করব, সেখানেও বেন্ডিং এর ইফেক্টটাকে ক্রিটিক্যালি নিয়ে ডিজাইন করব, অ্যানালাইসিস করব। তো এখানে মেইন ফিলোসফিতে আমরা দেখো, এটা ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা দেখতে চাই, আমি একটু নিচে গিয়ে দেখাবো। এটার ক্রস সেকশনাল এরিয়া ফর এক্সাম্পল, এটা যদি একটা রেক্টেঙ্গুলার বিমই হয়ে থাকতো, এটা রেক্টেঙ্গুলার বিম হলে তোমরা ফ্লেক্সারের আন্ডারে জানো যে এখানে মোমেন্ট থাকলে নিউট্রাল অ্যাক্সিস হয় এই লেভেলে, এবং এখানে যে স্পেস ডিস্ট্রিবিউশনটা হয় আমরা এরকমটা দেখেছি। টপে থাকে হচ্ছে এখানে টেনশন হবে, টপে টেনশন বটমে কম্প্রেশন, এরকম ভাবে স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখেছিলাম। তো আমরা এদিকে কম্প্রেশন দেখাই। এখানে হবে সিগমা সি কম্প্রেসিভ স্ট্রেস, ফ্লেক্সারাল স্ট্রেসটাই দেখাচ্ছি। আর টপে হবে হচ্ছে টেনশন উল্টা দিকে, এটা আছে সিগমা টি। তো এরকম ভাবে কিন্তু স্ট্রেস ডেভেলপ করে ক্যান্টিলিভার অ্যাকশন। ঠিক এইটাই ইউজ করে আমি আসলে আমার বিল্ডিং ফ্রেমটাকে অ্যানালাইসিস করব। তো বিল্ডিং এ টল বিল্ডিং আমার কি হবে, আমার এরকম লেভেলে একটা কলাম থাকবে, এখানে হয়তো আরেকটা কলাম থাকবে, এই যে বিভিন্ন ফ্লোর লেভেল থাকবে এরকম। এই পুরা বিল্ডিং স্ট্রাকচারটাকে আমি একটা ক্যান্টিলিভার বিম মনে করতে পারি, এবং সেই বিমের এই যে দেখো কলামের বিভিন্ন লেভেলে আসলে এই যে এখানে স্ট্রেসটা চলে আসবে, এই কলাম বরাবর যে স্ট্রেস আছে সেটা চলে আসবে, এই ফাঁকা জায়গায় কোনো স্ট্রেস দিবে না। অনুরূপভাবে এই পরের কলামের যে জায়গাটা আছে সেখানে যে স্ট্রেস আছে, ট্রিবিউটারি এরিয়ার মাঝখানের কলামটা নিয়ে নিবে। আর আলটিমেটলি এরকম নিউট্রাল অ্যাক্সিস একটা ডেভেলপ করবে বিল্ডিং এর এই কলামের মধ্যে দিয়ে হরাইজন্টাল প্লান বরাবর। তাহলে এরকম এক সাইডে যে সাইডে লোড আছে সেই সাইডে টেনশন স্ট্রেস ডেভেলপ করবে, মানে কলামে টেনসাইল ফোর্স ডেভেলপ করবে। আর তার অপোজিট সাইডে কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে, অপোজিট সাইডের কলাম গুলোতে কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে। তো এগুলো হবে কম্প্রেশন। আর এই যে সাইডে পি ফোর্স আছে আর কি, সেই সাইডে P1 P2 ইত্যাদি ভাবে Pn পর্যন্ত যে সাইডে ফোর্স আছে সেই পাশে টেনশন হবে, সাইডে কম্প্রেশন হবে।
তো বেসিক অ্যানালজি আসলে এখানে এই ক্যান্টিলিভার বিম আন্ডার ফ্লেক্সার। বিল্ডিংটাকে আমি একটা ক্যান্টিলিভার বিম কল্পনা করতে পারি যেটা আসলে বেসমেন্টে ফিক্সড কন্ডিশনে আছে, এবং কলামে তাহলে যে সাইডে আসলে লোড আসছে, উইন লোড হোক আর আর্থকুয়েক লোড হোক, যে সাইডে লোড আসছে সেই সাইডের নিউট্রাল অ্যাক্সিসের এই যে এই বরাবর হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস পাস করে যাচ্ছে এরকম হরিজন্টাল প্লেন বরাবর। আমার এটার বিল্ডিং এর প্ল্যান যদি এরকম হয়, বিল্ডিং এর এখানে কলাম আছে, এখানে কলাম আছে, এই পাশে কলাম আছে, এই পাশে কলাম আছে, অনেকগুলা কলাম আছে আর কি। তো এটা আমার নিউট্রাল অ্যাক্সিস ধরতেছি হরাইজন্টাল প্ল্যানের উপরে। সেই নিউট্রাল অ্যাক্সিস এর বাম পাশে যে কলাম গুলো আছে সেগুলোতে এরকম টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে, আর ডান পাশে যে কলাম আছে সেগুলোতে কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে ল্যাটারাল লোডের আন্ডার। আমরা পোর্টাল মেথডেও দেখেছি যে ডান পাশের কলাম গুলোতে অ্যাক্সিয়াল ফোর্স হয় কম্প্রেসিভ, বাম পাশের কলাম গুলা মানে যে পাশে লোড থাকে সেই পাশের কলাম গুলোতে হয় টেনসাইল অ্যাক্সিয়াল ফোর্স, আর অপোজিট পাশে হয় কম্প্রেসিভ অ্যাক্সিয়াল ফোর্স। তো বেসিক অ্যানালজি আসলে এখান থেকে এসেছে। আমি এখন একটু পড়ে যাব আমাদের এই মেথডটা কিভাবে ক্যান্টিলিভার মেথড আকারে ইউজ করতে পারি এই বিল্ডিং অ্যানালাইসিসের জন্য। The cantilever method is based on the same action as a long cantilevered beam subject to a transverse load. The cantilever method is based on the same action as a long cantilevered beam subject to a transverse load. It may be recalled from mechanics of materials that such a loading causes a bending stress in the beam that varies linearly from beam's neutral axis. Figure 7.5a. এই দেখো এই যে নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্ট আমি কিন্তু এখানেও দেখিয়েছি যে নিউট্রাল অ্যাক্সিস থেকে স্ট্রেস ভ্যারিয়েশনটা এখন এই যে এখানে কিন্তু এটা লিনিয়ার। আমরা জানি যে নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টে নিউট্রাল অ্যাক্সিস থেকে যত এক্সট্রিম ফাইবারের দিকে যাই, তোমরাও বেন্ডিং এই মেকানিক্স অফ সলিডস বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর ক্লাস থেকে জানো, স্ট্রাকচার 1 2 তে আমার বিশ্বাস শিখেছো বা পরে। তো এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু লিনিয়ার হয় এখানে, কিন্তু সেইভাবেই দেখো দেখানো বিল্ডিং এও আসলে এই যে বিল্ডিং এর মাথায় যদি একটা কনসেন্ট্রেটেড ফোর্স অ্যাপ্লাই করো বেজে দেখো এই যে সাইডে ফোর্স সেই সাইডে আসলে যে টেনসাইল ফোর্স স্ট্রেস ডেভেলপ করবে, অপর সাইডে কম্প্রেশন ডেভেলপ করবে এরকম। আর এই যে এইটাই হবে আমার নিউট্রাল অ্যাক্সিস লেভেল, নিউট্রাল অ্যাক্সিস। এইটাই আমি আসলে বিল্ডিং এর জন্য কনসিডার করতে পারি। জাস্ট আমার দেখো এই যে বিল্ডিং এর কলাম, এগুলো হচ্ছে বিম বা গার্ডার, এগুলো নিয়ে আমি ডান পাশে বাম পাশে হয়তো উইন্ড লোড আসছে ফর এক্সাম্পল। উইন্ড লোড প্রত্যেকটা ফ্লোরে আমি ট্রান্সফার করেছি যাদের ম্যাগনিটিউড হচ্ছে ডব্লিউ। এই লোড গুলো অ্যাপ্লাই করার ফলে দেখো কলাম গুলোতে যে সাইডে লোড আছে সেই সাইডের কলামে টেনশন ডেভেলপ করতেছে, আর যে সাইডের কলাম অপোজিট ফেসে আছে সেগুলোতে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতেছে। এবং একটা সার্টেন নিউট্রাল অ্যাক্সিস আমরা পাবো। এই নিউট্রাল অ্যাক্সিস কিভাবে নির্ণয় করবো আমি দেখাবো তোমাদের। নিউট্রাল অ্যাক্সিস থেকে তাহলে লিনিয়ারলি কলাম গুলোতে ফোর্স ভ্যারি করবে, ঠিক আছে? কলাম গুলোতে লিনিয়ারলি ফোর্স ভ্যারি করবে। নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু ফোর্স হবে অ্যাক্সিয়াল ফোর্স 0, নিউট্রাল অ্যাক্সিসে অ্যাক্সিয়াল ফোর্স যেটা এ ওয়াই সেটা হবে 0। তো বেসিক অ্যানালজি আসলে এখানেই আমরা পড়ে শেষ করি একটু। In a similar manner, the lateral loads on a frame tend to tip the frame over or cause a rotation of the frame about a neutral axis lying in a horizontal plane that passes through the columns between each floor. আমি এখানে আরেকটু বলবো যে in a similar manner, the lateral loads on a frame tend to tip the frame over or cause a rotation of the frame about neutral axis lying in a horizontal plane that passes through the columns between each floor. এই যে এইটার রেসপেক্টে আসলে দেখো এটা টিপ ওভার করতে যাচ্ছে, এই পয়েন্টের রেসপেক্টে এটা কিন্তু টিপ ওভার হয়ে যাবে। যদি এই লোকাল এই গ্লোবাল ইনস্টেবিলিটিটা না আসে তাহলে আমার কি হচ্ছে, মানে এটা টিপ ওভার না হয়ে গেলেও বা হলেও কিন্তু আলটিমেটলি দেখো এই নিউট্রাল অ্যাক্সিসের ডান পাশে যে এরিয়াটা এটা কম্প্রেশনে থাকতেছে, আর বাম পাশে যেটা সেটা থাকতেছে হচ্ছে টেনশনে। একটা নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্ট এটা রোটেশন হবে, সেটাও এটা বলছে আর কি, যে টিপ ও হতে চাইবে, অথবা যদি টিপ না হয়ে যায় তাহলে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে ডান পাশে এই যে এরকম একটা রোটেশন হতে চাইবে যার যার জন্য ডান পাশে কম্প্রেশন এবং এই বাম পাশে টেনশন আসবে, যেহেতু এই অ্যাপ্লাইড ফ্লোরটা হচ্ছে বাম পাশে। To counteract this tipping, the local axial forces or stress in the columns will be tensile on one side of the neutral axis and compressive on the other side. Figure 7.15b নিচের ফিগার আমি দেখিয়েছি অলরেডি। Like the cantilevered beam, it therefore seems reasonable to assume the axis
this axial stress has a linear variation from the centroid of the column areas to the neutral or the neutral axis. So neutral axis থেকে লিনিয়ারলি এটা যে ভ্যারি করে সেটা বলা হচ্ছে, এবং আমরা নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টের ভ্যারিয়েশনটা যে নিউট্রাল অ্যাক্সিস মানে লিনিয়ার হয়, সেটা মেকানিক্স অফ সলিডসও আমরা কিন্তু দেখেছি বিমের জন্য। এখানেও ঠিক এই একই অ্যাজাম্পশনটাই করা হবে। বিল্ডিং ডিজাইনের জন্য আমরা একই অ্যাজাম্পশন করব যে নিউট্রাল অ্যাক্সিস থেকে স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা কলামের ফোর্স ডিস্ট্রিবিউশনটা হবে লিনিয়ার। তার মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাব সেই কলামের অ্যাক্সিয়াল ফোর্স তত বেশি। এখানে খেয়াল করে দেখো, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যতই দূরে যাব নিউট্রাল তাতে কলামের অ্যাক্সিয়াল ফোর্সের পরিমাণটা বাড়তে থাকবে। The cantilever method is therefore appropriate if the frame is tall. দেখো খেয়াল করে, টল বিল্ডিং এর জন্য ক্যান্টিলিভার মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট। আর পোর্টাল ফ্রেম মেথড যেটা আমরা গত ক্লাসে শিখেছি সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর লো রাইজ বিল্ডিং। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমি আবারও বলবো, এখানে আজকে ক্লাসে বলা হয় নাই, এগুলো কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করতে পারি। এটা কিন্তু এক্সাক্ট রেজাল্ট দিচ্ছে না আমাকে। দিস ইজ নট অ্যান এক্সাক্ট অ্যানালাইসিস মেথড, ইটস অ্যান অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথড। পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথড সব অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। তো প্রিলিমিনারি ডিজাইনের জন্য আমরা এই মেথডগুলো ইউজ করতে পারবো, কিন্তু এক্সাক্ট ফাইনাল ডিজাইনের জন্য আমাকে এক্সাক্ট মেথড ইউজ করতে হবে। এমনকি যে শিয়ার্স টাওয়ার বা উইলিস টাওয়ার যেগুলো এখন নাম হয়েছে, আমাদের ফজলুর রহমান খান যে বিল্ডিং গুলো ডিজাইন করেছেন সেই সময় এই এক্সাক্ট মেথড গুলো ইউজ করে আসলে এই বিল্ডিং ডিজাইন করা সম্ভব ছিল না। তখন উনি এই টল বিল্ডিং 100 স্টোরি বিল্ডিং উনি কিন্তু এই অ্যাপ্রক্সিমেট মেথড অ্যানালাইসিস করে ডিজাইন করেছেন আমি যতদূর জানি। The cantilever method is therefore appropriate if the frame is tall and slender or has columns with different cross-sectional areas. So cantilever method is therefore appropriate for tall building and slender building. হয়তো 2 স্টোরি হতে পারে, 3 স্টোরি হতে পারে, কিন্তু প্ল্যানের প্ল্যান এরিয়ার তুলনায় যদি বিল্ডিং এর হাইট খুব বেশি হয় তখন এটাকে আমরা স্লেন্ডার বিল্ডিং বলতে পারি। হয়তো 5 স্টোরি কিন্তু প্ল্যান এরিয়া খুব কম, তাহলে এটা স্লেন্ডার বিল্ডিং হয়ে গেল। আবার এমনি টল যদি হয়, 15 স্টোরি 20 স্টোরি বিল্ডিং যদি হয়, বেজ এরিয়া যতই হোক, সাধারণত আমাদের একটা ভিলেজের মতো বেজ এরিয়া হয় না, বাট বেজ এরিয়া যতই হোক টল বিল্ডিং এর জন্য ক্যান্টিলিভার মেথড ইউজ করা যায় যেমন। আর বেজ এরিয়া কম হয়ে যদি হাইট বেশি হয় তাহলে রোজ বিল্ডিং যেগুলোকে আমরা স্লেন্ডার বিল্ডিং বলি তাদের জন্য ক্যান্টিলিভার মেথডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যেটা শিয়ার ক্রিটিক্যাল, তার মানে লো রাইজ বিল্ডিং যার প্ল্যান এরিয়া হাইটের তুলনায় বেশি, সেই সমস্ত বিল্ডিং এর জন্য আমরা আসলে পোর্টাল মেথড ইউজ করতে পারি। তাহলে ওইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকুরেট রেজাল্ট দেয়, এটা আর কিছু না। মোর অ্যাকুরেট কোন মেথডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা বলছি এখানে। এই ক্যান্টিলিভার মেথডটা আরো ব্যবহার করা যাবে হ্যাজ কলাম উইথ ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়াস। এখন এই কলামটা হয়তো 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ, বাট ভিতরে কলামটা হয়তো 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ, এরকম ডিফারেন্ট ক্রস সেকশনাল কলাম যদি থাকে তাহলে পোর্টাল মেথডে কিন্তু আমরা শিয়ার ইকুয়াল আর ডাবল ধরেছি, যে বাইরেরটার তুলনায় ভিতরেরটা ডাবল নেয়। কিন্তু এমন যদি হয় যে বাইরেরটার কলামই সাইজ বেশি, ভিতরেরটার কলাম সাইজ কম, তখন কিন্তু পোর্টাল মেথডটা একটু ইনঅ্যাকুরেট বলে মনে হতে পারে। কিন্তু ক্যান্টিলিভার মেথডে এই ইফেক্টটা নাই, মানে ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়া অফ কলাম কনসিডার করেই কিন্তু আমরা কলামের অ্যাক্সিয়াল ফোর্স ক্যারি আউট বের করতে পারি। তো এটা আরেকটি ইমপ্রুভ মেথড যেটা আসলে ফ্লেক্সার ক্রিটিক্যালের যে ক্যান্টিলিভার বিম সেটার জন্য ইউজ করা যায়। তো অ্যাপ্রক্সিমেট মেথড যেহেতু আমরা জানি যে বিল্ডিং স্ট্রাকচার এই ধরনের ইনডিটারমিনেট স্ট্রাকচারকে আসলে আমরা কিছু অ্যাজাম্পশনের মাধ্যমে ডিটারমিনেট করে তারপরে কিন্তু অ্যানালাইসিস ক্যারি আউট করি। তো ওই অ্যাজাম্পশনের মধ্যেই 3 নাম্বার যেটা, সেটা আসলে ক্যান্টিলিভার মেথড থেকে এই যে বিম অ্যানালজির মাধ্যমে যেটা নিয়ে আসলাম সেটা আসবে। তো আর যে দুইটা অ্যাজাম্পশন পোর্টাল মেথডে ছিল এখানেও ঠিক তাই হবে। দেখো, তো আমরা পড়ে যাই এখানে। ইন সামারি, ইউজিং ক্যান্টিলিভার মেথড দ্য ফলোইং অ্যাজাম্পশনস অ্যাপ্লাই টু এ ফিক্সড সাপোর্টেড ফ্রেম। Number 1, a hinge is placed at the center of each girder since this is assumed to be a point of zero moment. তাহলে গার্ডারের মাঝে কিন্তু হিঞ্জ থাকবে, এটা পোর্টাল মেথডেও ছিল। 2 নাম্বারটাও যা দেখো, কলামের মাঝে একটা হিঞ্জ কনসিডার করা হবে, এটাও কিন্তু পোর্টাল মেথডে ছিল। এই হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ কলাম সিন্স দিস ইজ assumed to be a point of zero moment. তাহলে কলামের সেন্টারে এবং গার্ডার বা বিমের সেন্টারে পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে পয়েন্ট অফ জিরো মোমেন্ট বা হিঞ্জ আমরা যে প্লেস করছি সেগুলা কিন্তু পোর্টাল মেথডে এবং ক্যান্টিলিভার বোথ মেথডে কমন।
থার্ড অ্যাজাম্পশনটা পোর্টাল মেথডে আর এই ক্যান্টিলিভার মেথডে আসলে ডিফারেন্ট। তো ক্যান্টিলিভার মেথডে আমরা থার্ড অ্যাজাম্পশন কি করতেছি দেখো, অ্যাক্সিয়াল স্ট্রেস ইন এ কলাম ইজ প্রপোর্শনাল টু ইটস ডিসটেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড অফ দ্য ক্রস সেকশনাল রেডিয়াস অফ দ্য কলামস অ্যাট এ গিভেন ফ্লোর লেভেল। এইটাই আমরা যে একটু আগে বললাম যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের যত ডিসটেন্স বেশি হবে তার অ্যাক্সিয়াল ফোর্স তত বেশি হবে, সেই কথাটা এখানে বলছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের যে স্ট্রেস ভ্যারিয়েশন সেটা হচ্ছে লিনিয়ার। এই আর তার মানে কলাম নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের দূরত্ব যত হবে তার প্রপোর্শন অনুযায়ী তার অ্যাক্সিয়াল ফোর্স আসবে আর কি। সিন্স দ্য স্ট্রেস ইকুয়ালস ফোর্স পার এরিয়া, then it is a special case of the columns having equal cross-sectional areas. The force in a column is also proportional to its distance from the centroid of the column areas. So যদি ইকুয়াল ডিস্টেন্সের কলাম হয়, ইকুয়াল সাইজের কলাম হয়, ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়ার কলাম হয়, আমি এভাবে বলবো ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়ার কলাম যদি হয় তাহলে শুধু স্ট্রেস বলবো না, আগেরটা কিন্তু প্রথমে স্ট্রেস বলা হচ্ছে দেখো অ্যাক্সিয়াল স্ট্রেস, আর পরেরটাই বলা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, ফোর্স ইন কলাম। তো প্রথমটা হচ্ছে স্ট্রেস প্রপোর্শন হবে, আমরা কিন্তু স্ট্রেস প্রপোর্শন বলবো, কিন্তু স্ট্রেস প্রপোর্শন হবে সব সব ধরনের কলামের জন্যই, কিন্তু ফোর্স প্রপোর্শন হবে যদি প্রত্যেকটা কলামের ক্রস সেকশনাল এরিয়া সমান হয়। আমরা দুই ধরনের এক্সাম্পলই দেখবো, একটাতে কলাম সেকশন সমান সমান থাকবে আর একটাতে কলাম সেকশনাল সাইজ ডিফারেন্ট হবে আর কি। তো এইটা আসলে থার্ড অ্যাজাম্পশন। এই তিনটা অ্যাজাম্পশন যদি আমরা করি তাহলেই দেখো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিল্ডিং ফ্রেমটা এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিল্ডিং ফ্রেমে রূপান্তরিত হবে। These three assumptions reduce the frame to one that is both stable and statically determinate. আমরা ফলোইং এক্সাম্পল দুইটার মাধ্যমে আসলে এই এই মেথডটা কিভাবে ইউজ করা যায় সেটা দেখবো। এগেইন এখানে আলোচনায় যদি আমরা নিয়ে আসি যে একটা বিল্ডিং কিন্তু আসলে এরকম 3 ডাইমেনশনাল ফ্রেম হয়। তো এখানে এই বিভিন্ন লেভেলে কলাম আছে, বিম আছে, প্রত্যেকটাতে আমরা এখানে যে কলাম গুলো একে যদি দেখি এইভাবে আমরা বিল্ডিং কিন্তু অঙ্কন করে দেখাতে পারি। তো আমি ট্রিবিউটারি এরিয়ার মাধ্যমে তোমাদের অন্য আগের ক্লাসেও দেখিয়েছি যে এই বরাবর আমরা এটাকে ঠিক দুই ভাগে ভাগ করে ফেলবো, কেটে এরকম ভাগ করে ফেলবো, আবার এটারও এই বরাবর ভাগ করে ফেলবো কেটে। জাস্ট এই যে এই স্ট্রিপ যেটা সেইটা টোটাল যে স্টিফনেস বা টোটাল যে লোড সেগুলা দিয়েই কিন্তু আমি আমার এই একটা 2 ডাইমেনশনাল ফ্রেম এটাকে আমি এখানে এরকম ভাবে ভিজুয়ালাইজ করতে পারি যে আমার এখানে তাহলে দেখো মাঝখানে আরো দুইটা কলাম আছে, টু স্টোরি, এখানে একটাই আর কি। তো এখানে তাহলে যে ল্যাটারাল লোড যদি এই বিল্ডিং এর এই পাশে উইন্ড লোড যদি আসে ধরো, তাহলে সারফেস এরিয়ার সমস্ত জায়গাতে পিএসএফ আকারে লোড আসবে, প্রতি স্কোয়ার ফিটে লোড আসবে। তো তাকে আমি যে দেখো এই উইডথটা যদি দিয়ে গুণ করি তাহলে প্রতি ফিট লেন্থে কতটুকু উইন্ড লোড আসবে সেটা আমি পেয়ে যাব। তাকে যদি এই অর্ধেক হাইট উপরের এই অর্ধেক হাইট দিয়ে গুণ করি তাহলে এই প্রতি ফ্লোর লেভেলে কত লোড আসবে সেটা আমি পেয়ে যাব, এই যে P1 পেয়ে যাব, এখানে P2 পেয়ে যাব। তো এইভাবে আমি তাহলে দেখো লোড ট্রান্সফার করে লোড গুলা ক্যালকুলেট করে 3D বিল্ডিং থেকে আলটিমেটলি 2D বিল্ডিং ফ্রেমে কনভার্ট করতে পারবো। সেই 2D বিল্ডিং ফ্রেমই আমরা আসলে ম্যানুয়াল অ্যানালাইসিস করতে পারি। 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস ম্যানুয়ালি করা ইটস রিয়েলি রিয়েলি টাফ, এবং অনেক বড় ক্যালকুলেশন হবে যেটা ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। হ্যান্ড ক্যালকুলেশনে সাধারণত 3D ক্যালকুলেশন এরকম বিল্ডিং স্ট্রাকচারের জন্য করা হয় না, তখন 2D ফ্রেমের জন্য হ্যান্ড ক্যালকুলেশন করা হয়। তো এভাবে আমরা 3 ডাইমেনশনাল বিল্ডিং থেকে আসলে 2 ডাইমেনশনাল বিল্ডিং এ এবং দেখো লোড গুলো কিভাবে ট্রান্সফার করতে পারি। তো সেই অনুযায়ী আমি যে জাস্ট এই মাঝখানের এই যে যে ফ্রেমটা দেখো কলাম সহ বিল্ডিং গার্ডার সহ সেটা দেখালাম শুধুমাত্র। অনুরূপভাবে এই ফেসের যেটা আছে, ফ্রন্ট ফেসে যেটা আছে সেটার উপরে তাহলে এই এই এরিয়ার হাফ হাফ লোডটুকু এটার উপরে আসবে, তাহলে আমি এই উইডটুকু দিয়ে গুণ করলে প্রতি এই বাম পাশে প্রতি ফিট হাইটের উপরে লোড কত সেটা পাবো। আর যদি এই পয়েন্টের এই নোডাল লোডটা ক্যালকুলেট করতে চাই, যেটাকে আমরা নোডাল লোড বলি, এই নোডাল লোড ক্যালকুলেট করতে চাইলে এই নোডের লোড আসবে আসলে এই কলামের যে হাইট তার অর্ধেক এরিয়ার লোডটুকু আসবে, তাহলে এই উপরের এই অর্ধেক হাইট H/2 দ্বারা গুণ করে দিব, তাহলে আমি এই নোডাল লোডটা পেয়ে যাবো। অনুরূপভাবে এখানকার লোড হবে
এই যে এই পয়েন্টে লোড হবে এই উপরের অর্ধেক প্লাস হচ্ছে এখানকার এই নিচের অর্ধেক, এই টোটাল এরিয়া বা টোটাল হাইট টাইমস হচ্ছে এই যে ওই ডিস্ট্রিবিউটেড লোড। এভাবে করে আমি এখানকার পয়েন্ট লোডটাও পেয়ে যেতে পারি। সেই পয়েন্ট লোড গুলাই আমার আসলে নোডাল লোড আকারে এখানে এই যে বিল্ডিং ফ্রেমে দেখানো আছে। ঠিক আছে, এরকম একটা 3 ডাইমেনশনাল বিল্ডিং ফ্রেম, 2D বিল্ডিং ফ্রেম আসলে 2D ফ্রেম আসলে খুব কম ইউজ করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি আবার বিল্ডিং স্ট্রাকচার যে কোনো স্ট্রাকচার আসলে 3D হবে সাধারণত, কিন্তু অ্যানালাইসিস আমরা আসলে যে ম্যানুয়াল অ্যানালাইসিস 2D ফ্রেম ইউজ করে অ্যানালাইসিস করব। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে 3D থেকে 2D তে নিয়ে আসা যায়। আমরা এখন একটা এক্সাম্পল দেখবো ক্যান্টিলিভার মেথড ইউজ করে, এক্সাম্পল 7.7 নাম দেওয়া হয়েছে এখানে। প্রবলেমটাতে বলা হচ্ছে determine approximately the reactions at the base of the columns of the frame shown in figure 716a. The columns are assumed to have equal cross sectional areas. কলামের প্রত্যেকটা যেখানে আসলে 1 বে 2 স্টোরি ফ্রেম এবং দেখো দুই সাইডে যে কলাম আছে সেই কলামের সাইজ সেম দেখানো, এখানে যদিও বা দেখানো সেম, বাট এখানে বলে দেওয়া হচ্ছে যে the columns have equal cross sections. Two columns have equal cross sections. এবং ইউজ দ্য ক্যান্টিলিভার মেথড অফ অ্যানালাইসিস এটাও বলে দেওয়া হচ্ছে। তো তাহলে এই 1 বে 2 স্টোরি বিল্ডিং ফ্রেম এইটার জন্য আমার বেজে দেখো এট দ্য বেজ অফ দ্য কলামের বেজে আমি যদি রিয়াকশন ক্যালকুলেট করতে চাই, তার মানে যে এ পয়েন্টে আর হচ্ছে এফ পয়েন্টে, তো এ আর এফ পয়েন্ট দেখো ফিক্সড সাপোর্ট দেখানো হচ্ছে, তার মানে এখানে এ ওয়াই কত সেটা নির্ণয় করতে হবে। আর যেহেতু ফোর্স ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাইড ফোর্স এক্সটার্নাল গুলো সব লেফট টু রাইট ওয়ার্ড, তাহলে এখানে এক্স এবং এফ এক্স একটা দুইটা হরাইজন্টাল রিয়াকশন ডেভেলপ করবে, এখানে ভার্টিক্যাল রিয়াকশন আসলে ডাউনওয়ার্ড হবে বেসিক্যালি, দেখবা এফ ওয়াই যেটা সেটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড হবে, এবং এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করবে এবং এখানেও একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করবে। তার মানে এই যে এরকম ডিরেকশন আমরা দেখাতে পারি একই কিন্তু। তো এই এম এম এ এক্স এ ওয়াই এবং এফ এম এফ আর কি, এম এফ এফ পয়েন্টে মোমেন্ট, এম এফ এফ এক্স এফ ওয়াই এগুলো নির্ণয় করাটাই কিন্তু আমার হচ্ছে এখানকার প্রশ্ন, এগুলো নির্ণয় করতে হবে রিয়াকশনস এট এ বি সি এ এট দ্য বেস অফ দ্য কলাম। কিন্তু আমি যদি কোশ্চেন করি এরকম কোশ্চেন যে অ্যানালাইজ দ্য বিল্ডিং ফ্রেম আন্ডার দ্য ফলোইং লোড ইউজিং ক্যান্টিলিভার মেথড, তার মানে এই বিল্ডিং এর ফ্রেম অ্যানালাইসিস করে বিমের জন্য যেমন শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, তদ্রূপ কলামের জন্য শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো সেই সেই কাজটা আমি তোমাদেরকে এখানে করে দেখাবো, আসলে টোটাল বিল্ডিং অ্যানালাইসিসটাই করে দেখাবো, যদিও বা এখানে শুধুমাত্র এই বেজের রিয়াকশন গুলো চেয়েছে, আমি ডায়াগ্রাম অঙ্কন করে তোমাদের দেখাবো, আগের ক্লাসে আমি দেখিয়েছি। তো প্রথমেই দেখো আমাদের কাজ হচ্ছে কলামের এবং গার্ডারের মিডল পয়েন্টে হিঞ্জ প্লেস করা। দেখো ফার্স্ট যে অ্যাজাম্পশন দুইটা ছিল, ফার্স্ট hinges are placed at the midpoints of the columns and girders. তাহলে গার্ডারের মিডল পয়েন্টে এবং কলাম গুলোর মিডল পয়েন্টে আমরা হচ্ছে হিঞ্জ প্লেস করব, এবং সেই পয়েন্ট গুলো দেখো নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এবার এরপরে থার্ড যে অ্যাজাম্পশনটা ছিল সেই অ্যাজাম্পশনটা এখন ইউজ করব। থার্ড অ্যাজাম্পশন ছিল যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের ডিস্টেন্সের প্রপোর্শন অনুযায়ী কলামের অ্যাক্সিয়াল স্ট্রেস ভ্যারি করবে। ঠিক আছে, স্ট্রেস ভ্যারি করবে। আর ইকুয়াল সাইজের কলাম যদি হয়, সবগুলো কলামের যদি সাইজ ইকুয়াল হয়, তাহলে কলামের নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের ফোর্স আসলে লিনিয়ারলি ভ্যারি করবে। এই হচ্ছে দুইটা জিনিস। তো আমাদের এখানে ক্রস সেকশন যেহেতু সেম, তাহলে আমি একবারেই বলতে পারি যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কলামের ফোর্স গুলো আসলে লিনিয়ারলি ভ্যারি করবে। সো দেখো আমি প্রথমেই তাহলে নিউট্রাল অ্যাক্সিসের লোকেশনটা বের করব, সেটা কিভাবে, সেটার জন্যই আমরা এই যে সেন্ট্রয়েড নির্ণয়ের যে বেসিক ফর্মুলা সেটা ইউজ করতে পারি। The locations of these 3 points are indicated by the letters G through L in figure 617a. আমরা যে G, H, K, I, J, K, L এই যে হিঞ্জ পয়েন্ট গুলো সেগুলো লোকেশন দেখাইলাম। এখন আমরা সেন্ট্রয়েড আসি। The centroid of the columns cross sectional areas can be determined by inspection. Figure 716b or analytically as follows. তো আমরা
বাই ইনস্পেকশন আমরা বুঝতেই পারছি যে দুইটার যেহেতু ক্রস সেকশনের এরিয়া সেম, তাহলে 6 মিটারের ঠিক মিডল পয়েন্টে আসলে এটার নিউট্রাল অ্যাক্সিসের লোকেশন হবে, তার মানে এক্স বার ইকুয়াল টু 3 মিটার হবে। আর অ্যানালিটিক্যালি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই যে ফর্মুলা জানি, দেখো এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স বার টাইমস এ ডিভাইডেড বাই এক্স বার। তো আমি যে লেফট সাইড থেকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এই 1 নাম্বার এটা নিব হচ্ছে 1, আর এটা বলবো হচ্ছে 2, এটা বলবো হচ্ছে 2। তো 1 নাম্বারের এক্স বার ডিস্টেন্স আমি এই 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 পয়েন্ট থেকে যদি মেজার করতে চাই তাহলে এটাই আমার রেফারেন্স লাইন। তো অরিজিন থেকে এটা অরিজিনের উপরে আছে সেজন্য 0, তার ডিস্টেন্স নাই। আর তার ক্রস সেকশনের এরিয়া হচ্ছে এ, প্লাস এই 2 নাম্বারটার ডিস্টেন্স দেখো 6 মিটার, আর তার ক্রস সেকশনের এরিয়া হচ্ছে এ। আর নিচে হচ্ছে সামেশন অফ ক্রস সেকশনাল এরিয়া। তো দুইটা কলামের ক্রস সেকশনাল এরিয়া প্রত্যেকটার যদি এ করে হয় সেই জন্যই কিন্তু এ এ লিখেছে আর কি। যেহেতু ইকুয়াল তাহলে এ এ লিখলাম। আলটিমেটলি উপর নিচে দেখো এ ক্যান্সেল হয়ে গিয়ে থাকে যে 0 + 6 / 2, তার মানে 3 মিটার থাকে। যেহেতু 6 মিটারে নিয়েছিলাম তাহলে এটা 3 মিটার হবে। অ্যানালিটিক্যাল এবং ইন্সপেকশনে দুইটাই কিন্তু একই জিনিস আসলো। তার মানে আমরা বলতে পারি যে এই কলামের দেখো ঠিক মিডল পয়েন্টে যে হিঞ্জ গুলো হয়েছিল নিউট্রাল অ্যাক্সিসটাও ঠিক সেই পয়েন্টেই যাচ্ছে। কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে সমান হতে নাও হতে পারে। নিউট্রাল অ্যাক্সিস কিন্তু যদি এখানে ডান পাশে আরো একটা দিয়ে থাকতো, নিউট্রাল অ্যাক্সিস হয়তো এই যে মাঝের যে কলাম সেই কলাম লেভেলে থাকতো, সেই কলাম দিয়ে পাস করতো। কিন্তু হিঞ্জ গুলা কিন্তু গার্ডার এবং কলামের মিডল পয়েন্ট থাকবে, তো বি কেয়ারফুল। নিউট্রাল অ্যাক্সিস আর হচ্ছে যে হিঞ্জ পয়েন্ট এগুলো কিন্তু এক নয়। এখন আমরা তাহলে অ্যাক্সিয়াল ফোর্স বা অ্যাক্সিয়াল স্ট্রেস ক্যালকুলেশনে যাব। তো অ্যাক্সিয়াল স্ট্রেস না করে একবার অ্যাক্সিয়াল ফোর্স করতে পারি কারণ কলামের সাইজ ইকুয়াল আছে। তো তার জন্য দেখো আমি এখন একটা ফ্রি বডি কেটে নিচ্ছি। এই যে ফার্স্ট যে হিঞ্জ এই বরাবর কেটে আমি ফ্রি বডিটা দেখাবো উপরের পার্টে, এই বরাবর কেটে উপরের পার্টের ফ্রি বডিটা দেখাবো। তার মানে এইচ সি আই ডি কে, এইচ সি আই ডি কে, যে আমার এই পয়েন্টটা হচ্ছে এইচ সি আই ডি আর হচ্ছে কে। তাহলে এই এই এইচ পয়েন্টের যে ভার্টিক্যাল ফোর্স সেটা দেখো এইচ ওয়াই, এখানে যে হরিজন্টাল ফোর্স এইচ এক্স, কে পয়েন্টে যে হরিজন্টাল ফোর্স কে এক্স, কে পয়েন্টে যে ভার্টিক্যাল ফোর্স সেটা হচ্ছে কে ওয়াই দিয়ে দেখানো। তো এইটার আমি দেখো মানে দুইটা ওয়েতে আসলে এখানে ক্যালকুলেট করা যায়, আমি দুইটাই তোমাদের দেখাবো। এক্স্যাক্টলি বেন্ডিং স্ট্রেসের যে ফর্মুলা সেটা দিয়ে কিভাবে করা যায় যেটা বইয়ে দেখাই নাই সেটা আমি যেমন দেখাবো, আবার বইয়ের আমরা যে মেথড বললাম সেই মেথড অনুযায়ী কিভাবে করা যায় সেটাও দেখাবো। তো প্রথমে বইয়ের মেথডটা আমরা যদি দেখি, এখন নিউট্রাল অ্যাক্সিস এই যে আমরা এই যে এটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস বলেছি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি এখন আমি মোমেন্ট নেই, সামেশন মোমেন্ট অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে দেখো আমার এই হরাইজন্টাল ফোর্স এইচ এক্স এবং কে এক্স সেই দুইটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস দিয়েই পাস করছে, নিউট্রাল অ্যাক্সিসের ওই পয়েন্ট দিয়েই পাস করছে। এই যে এই পয়েন্টের রেসপেক্টে নিউট্রাল অ্যাক্সিস ও আর কি, এই পয়েন্টের রেসপেক্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই এবং সামেশন ইকুয়াল টু 0 করি তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কে এক্স এবং এইচ এক্স কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না। কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে যে 30 কিলোনিউটন লোড আমরা এন্টি ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট নিয়েছি, তাহলে 30 কিলোনিউটন লোড ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে এবং তার ম্যাগনিটিউড হবে 30 × 2, যেহেতু ক্লকওয়াইজ সেজন্য এটা মাইনাস। আর এই ও পয়েন্টের রেসপেক্টে এইচ ওয়াই যেটা সেটা দেখো এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে এবং তার মোমেন্ট হবে এইচ টাইমস এই ডিস্টেন্স যে 3 মিটার, এই জন্য 3 টাইমস এইচ ওয়াই লিখেছে। আবার এই যে কে ওয়াই যেটা সেটাও কিন্তু ও পয়েন্টের রেসপেক্টে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তার মানে পজিটিভ এবং তার মোমেন্ট হচ্ছে 3 মিটার টাইমস কে ওয়াই ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমি এখন এইচ প্লাস কে ওয়াই, এইচ ওয়াই ও জানি না কে ওয়াই ও জানি না, বাট এটাকে সিম্পলিফাই করে দেখো এইচ ওয়াই প্লাস কে ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, 60 / 3, তার মানে 20 হবে আসলে। এই ইকুয়েশনটা থেকে যাবে আমার এখানে এইচ ওয়াই প্লাস কে ওয়াই ইকুয়াল টু 20, একটা ইকুয়েশন থেকে গেল। এখন আমি এই এই যে যে অ্যাজাম্পশনটা করেছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কলাম গুলোর ফোর্স হচ্ছে প্রপোর্শন, তো আমি এটা প্রপোর্শনাল আর কি, প্রপোর্শন না প্রপোর্শনাল। তো এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আসলে যদি কম্পেয়ার করি দেখো তাহলে কি পাই, এই যে এই ট্রায়াঙ্গেল থেকে পাই হচ্ছে এইচ এইচ ওয়াই বাই 3, মানে এই ফোর্স ডিভাইডেড বাই এই যে এইটা 3 মিটার, আবার এই ফোর্স ডিভাইডেড বাই এই ডিস্টেন্স কে ওয়াই ডিভাইডেড বাই 3।
তাহলে আলটিমেটলি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এইচ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই। তাহলে এইচ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই যদি হয়, এইটাকে এখন এই ইকুয়েশন ইনসার্ট করলে দেখো এইচ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই ইকুয়াল টু 10 কিলোনিউটন পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা মেথড, আমরা এইচ ওয়ান, এইচ ওয়াই আর কে ওয়াই কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে গেলাম। এখন আমি বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা দিয়েই যদি করি, তাহলে দেখো মোমেন্ট অ্যাবাউট টোটাল মোমেন্ট অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস ইকুয়াল টু এই যে মোমেন্ট, যেটাকে আমরা সিম্পলি মোমেন্ট এম বলবো, সেটা হচ্ছে ইকুয়াল টু হবে হলো এই যে 30 টাইমস হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা কত 2 মিটার, দেখো তাহলে 60 কিলো নিউটন মিটার। এখন আমি আমার বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেশনের যে ফর্মুলা ছিল, দেখো সিগমা ইকুয়াল টু এম ওয়াই ওভার আই ইকুয়াল টু, তাহলে এম হচ্ছে আমার এখানে 60 টাইমস ওয়াই কতটুকু, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে এইচ ওয়াই যদি আমি নির্ণয় করতে চাই বা কে ওয়াই যদি নির্ণয় করতে চাই, তাহলে সেই স্ট্রেসটাই কিন্তু এই যে সিগমা। এইচ ওয়াই হচ্ছে ফোর্স, তো আমি সেই এই এইচ ওয়াই তে যে ফোর্স আর কি, সেটা যদি সিগমা এইচ ওয়াই লিখি, স্ট্রেসটা প্রথমে বের করে নেই, আর এই স্ট্রেসকে যদি ক্রস সেকশনাল এরিয়া এ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি ফোর্স পেয়ে যাব। তাহলে বেসিক্যালি এইচ ওয়াই ইকুয়াল টু হবে তাহলে আমার এই যে সিগমা এইচ ওয়াই টাইমস হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ, সেইটা। তো আমি তাহলে প্রথমে সিগমা এইচ ওয়াই নির্ণয় করে নিই। তো ওয়াই, তাহলে দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এইচ ওয়াই এর ডিসটেন্স কতটুকু 3 মিটার, তাহলে এখানে আমার 3 মিটার আসবে, আবার আই লাগবে। তো আমি মোমেন্ট অফ ইনার্শিয়া এখন নির্ণয় করব কি করে, তার জন্য আমি আবার এই ফিগার বি তে ফিরে আসি। নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটা হবে হচ্ছে আমরা যে ফর্মুলা জানি আই ইকুয়াল টু আইজি প্লাস কে স্কয়ার। আসলে এদের প্রত্যেকটার সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া খুব কম হয়, সেটাকে নেগলেক্ট করা হবে। শুধুমাত্র আমরা বেসিক্যালি যে আই এর ফর্মুলা জানি যে আই ইকুয়াল টু আই জি প্লাস এ কে স্কয়ার বা এডি স্কয়ার। তো এইটা আসলে এখানকার জন্য নেগলিজিবল হয়ে যাবে, জিরো। এই কম্পোনেন্টটা আসলে এখানে মেজর হবে, মানে 100%-এর 1%, 2% এরকম আসবে, তো আমরা এটাকে সেফলি নেগলেক্ট করতে পারি। শুধুমাত্র আই হবে ইকুয়াল টু এ কে স্কয়ার। তো এই এক নিউট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টে আই যদি আমি ক্যালকুলেট করতে চাই, সেটা হবে এ কে স্কয়ার সামেশন অফ এ কে স্কয়ার, এটা। তো দেখো প্রথমে বাম পাশেরটা নেই, বাম পাশেরটার এ হচ্ছে এরিয়া এ, আর কে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স 3 স্কয়ার, ঠিক আছে, প্লাস ডান পাশের কলামের এরিয়া হচ্ছে এ, আর তার নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স হচ্ছে 3 মিটার, তাহলে 3 স্কয়ার। তাহলে 9 প্লাস 9 টোটাল হচ্ছে 18 এ হলো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে 18 এ, খেয়াল করে দেখো। তাহলে আমি এখানে আই ইকুয়াল টু লিখবো 18 এ। তাহলে এখানে কত আসে, 3 দিয়ে কেটে এখানে 6 হয়, 6 দিয়ে কেটে এখানে 10 হয়। তাহলে বেসিক্যালি 10 ডিভাইডেড বাই এ থাকতেছে স্ট্রেস। খেয়াল করো এইচ কলামে স্ট্রেস, যেটা এইচ কলামে স্ট্রেস সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই এ। আর তুমি যদি এখন এই ডান পাশেরটা নাও, এই দেখো সবকিছুই সেম, তাহলে এই কে ওয়াই ও কিন্তু একইভাবে হবে। তার মানে সিগমা কে ওয়াই, যদি আমি বলি সিগমা কে ওয়াই, কে ওয়াই কলামেও মানে কে কে ওয়াই যে ফোর্স, সেই ফোর্সের স্ট্রেস হবে সিগমা কে ওয়াই, যেটা সিগমা এইচ ওয়াই এর ইকুয়াল, এবং সেটার ম্যাগনিটিউড পেয়েছি 10 ডিভাইডেড বাই এ। এখন আমি এখানে যে লিখলাম এইচ ইকুয়াল টু এইচ ওয়াই ইকুয়াল টু সিগমা এইচ ওয়াই টাইমস এ, দেখো তাহলে এইচ ওয়াই ইকুয়াল টু কত হয়, এইচ ওয়াই ইকুয়াল টু, তাহলে সিগমা এইচ ওয়াই হচ্ছে 10 ডিভাইডেড বাই এ, আর তার সাথে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ এইচ কলাম যেটা, সেটা গুণ করব, তাহলে কত হয়, আলটিমেটলি এটা হয়ে গেল এই যে 10। তো 10 কিলো নিউটন আমরা এই যে এখানে যেমন পেয়েছি, এখান থেকে এইচ ওয়াই ইকুয়াল টু 10 কিলো নিউটন, আর সেটা বেসিক্যালি এই যে তাহলে কে ওয়াই হবে। আমরা কিন্তু এইভাবেও ক্যালকুলেট করে দেখলাম। দুইভাবেই তুমি যেভাবেই যাও না কেন, কি এইচ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই ইকুয়াল টু 10 কিলো নিউটন পেয়ে গেলাম।
তো এইচ ওয়াই ইকুয়াল টু 10 ওয়াই এইচ ওয়াই আর হচ্ছে কে ওয়াই যদি আমি পেয়ে যাই, এখন তাহলে এইচ এক্স আর কে এক্স কিভাবে পাবো? তো সেইটার জন্য এখন আমি আবার এই সেগমেন্ট আলাদা করে ফেলবো। এই যে এই সেগমেন্টটুকু আলাদা করব, এই সেগমেন্টটাকে আলাদা করব। তাহলে সব ধরনের ফোর্স, এমনকি আই আই হিঞ্জে হিঞ্জ আইতে যে ফোর্স গুলো সেগুলো আমি পেয়ে যাব। এই যে আই এর এখানে যে ফোর্স সেগুলো আমি পেয়ে যাব। তো তার আগে আসলে আহ নিচের ফ্রেমটা আমরা অ্যানালাইসিস করে নেই। এখন সেকেন্ড স্টেপে আমরা সেকশন নিয়ে নিব হচ্ছে এই বরাবর, ঠিক ফার্স্ট স্টোরির কলাম হিঞ্জ বরাবর স্টোরি নিয়ে সেকশন নিয়ে নিব। তাহলে উপরের টুকু দেখলে দেখো যা দেখা যাবে সেইটুকুই এখানে দেখানো হয়েছে। জি পয়েন্টে এটা হচ্ছে যে পয়েন্ট জি, এটা হচ্ছে এল, এটা সম্ভবত বি ছিল, বি ছিল, বি এইচ সি ইত্যাদি যা যা ছিল আর কি এখানে তাই তাই দেখানো আছে। তো জাস্ট এখন আমি এই বরাবর এই যে এইটাকে আমি এখন ও পয়েন্ট মনে করলাম। তো একইভাবে জাস্ট এখন ও পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট নাও। তাহলে উদ্দেশ্য আমার হচ্ছে এখানকার এই যে জি ওয়াই আর হচ্ছে এল ওয়াইটা বের করা। তো দুই ভাবেই কিন্তু আমি করতে পারি, আমার মোমেন্ট অফ ইনার্শিয়া সবকিছু সেম আছে, শুধুমাত্র এখন দেখো বেন্ডিং মোমেন্টটা এই যে এক্সটার্নাল মোমেন্ট যেটা সেটা ডিফারেন্ট হয়ে যাবে। এখন দুইটা ফোর্সই আসবে। উপরের স্টোরির জন্য শুধু 30 কিলোমিটার ফোর্স আসছিল, এই 30 কিলোমিটার আসছিল, কিন্তু এখন যেহেতু ফার্স্ট স্টোরি বরাবর কেটেছি তাহলে এই যে দুইটাই আসবে এখন, এবং তাদের মোমেন্ট আর মোর ডিফারেন্ট। তো এই যে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা দিয়ে যেমন আমি নির্ণয় করতে পারি, আবার এই বেসিক যে মেথড আমরা ডেভেলপ করলাম সেটা দিয়েও আমরা নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রেও কি করব, এই ও পয়েন্টের রেসপেক্টে আসলে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু 0 লিখবো। তো ও পয়েন্টের রেসপেক্টে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ নিলে দেখো এই 30 কিলোনিউটন লোড ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে, এবং তার ম্যাগনিটিউড হবে 30 টাইমস হচ্ছে 4 মিটার প্লাস 2 মিটার, এই যে 6 মিটার, মাইনাস 30 টাইমস 6। আবার এই ও পয়েন্টের রেসপেক্টে যে 15 কিলোনিউটন ফোর্স যেটা, সেটা বেন্ডিং মোমেন্ট দিব হচ্ছে দেখো ক্লকওয়াইজ, এজন্য মাইনাস এই যে 15 টাইমস এটার মোমেন্ট আর্ম হচ্ছে 2 মিটার। এই ও পয়েন্টের রেসপেক্টে জি ওয়াই যেটা সেটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে পজিটিভ, এবং এটার মোমেন্ট হবে জি ওয়াই টাইমস হচ্ছে এই যে 3 মিটার, সেজন্য 3 টাইমস জি ওয়াই, এবং এটা পজিটিভ কারণ এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। আবার ও পয়েন্টের রেসপেক্টে এল ওয়াই যে মোমেন্টটা দিবে সেটাও দেখো এন্টি ক্লকওয়াইজ, এবং তার ম্যাগনিটিউড 3 টাইমস এল ওয়াই, 3 মিটার টাইমস এল ওয়াই ইকুয়াল টু, যেটা আসলে পজিটিভ। এইগুলো ছাড়া আর কোনো মোমেন্ট কাজ করে না। দেখো এল এক্স এবং জি এক্স সেটা কিন্তু ও পয়েন্ট দিয়েই, নিউট্রাল অ্যাক্সিস এর পর রেসপেক্টে যে পয়েন্টটা সেই পয়েন্ট দিয়েই কাজ করতেছে, তাহলে তার বেন্ডিং মোমেন্ট কিন্তু 0, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। এটা করে ফেললে আমরা কি পাচ্ছি দেখো, জি জি ওয়াই প্লাস এল ওয়াই দিয়ে একটা ইকুয়েশন পাবো। জি ওয়াই প্লাস এল ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে, আমি যদি ক্যালকুলেট করি, এক্সকিউজ মি, আমরা অনেক নিচে করে চলে গেছিলাম। হ্যাঁ, জি ওয়াই প্লাস এল ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা 300, 180 আর হচ্ছে 30, 210, 210 ডিভাইডেড বাই 3, তার মানে 70। এখানে আসলে জি ওয়াই প্লাস এল ওয়াই ইকুয়াল টু 70 কিলোনিউটন। দেখো 30 কিলোনিউটন, 15 কিলোনিউটন, কিলোনিউটন আমরা নিয়েছি, তো এটা আসলে এরকম কিলোনিউটন একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। আর এই যে দেখো এখান থেকে একইভাবে আমরা কিন্তু লিখতে পারি যে জি ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এল ওয়াই ডিভাইডেড বাই 3, এই সিমেট্রিক্যাল সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আর কি। ঠিক আছে, সিমিলার দুইটা ট্রায়াঙ্গেল থেকে এটা লেখা যায়। তো আমি সেই জন্য জি ওয়াই ইকুয়াল টু তাহলে এল ওয়াই পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই জি ওয়াই ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু এই যে 35 কিলোনিউটন আছে। তো এইভাবে আমি দেখো জি ওয়াই এল ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। আর যদি বেন্ডিং স্ট্রেস থেকে এখন নির্ণয় করতে চাই তাহলে আমার মোমেন্ট নির্ণয় করতে হবে। এই যে মোমেন্টের ভ্যালু হচ্ছে 30 টাইমস 6, 30 কিলোনিউটন টাইমস 6 মিটার প্লাস 15 কিলোনিউটন টাইমস 2 মিটার ইকুয়াল টু, এটা হচ্ছে 15। তাহলে দেখো আমার টোটাল মোমেন্ট হচ্ছে
210 কিলোনিউটন মিটার। মোমেন্ট কিন্তু সেমই থাকবে, তাহলে সিগমা এই যে জি ওয়াই, সিগমা জি ওয়াই, হ্যাঁ সরি জি ওয়াই, সিগমা জি ওয়াই, বারবার বলতে, সিগমা জি ওয়াই অথবা সিগমা এল ওয়াই একই জিনিসই আসবে, ইকুয়াল টু হচ্ছে এম ওয়াই ওভার আই। দেখো, তো এম হচ্ছে 210 কিলোনিউটন মিটার টাইমস ওয়াই হচ্ছে 3 মিটার ডিভাইডেড বাই আই হচ্ছে আগে যা ছিল তাই কিন্তু থাকবে এখানে একই। দেখো, ফার্স্ট স্টোরি সেকেন্ড স্টোরিতে কোনো জিনিস কিছু চেঞ্জ হয় নাই, তাহলে সেম থাকবে আর 18 ওভার এ। তাহলে এখানে আমার বেসিক্যালি আসবে হচ্ছে আহ এটা দিয়ে যদি কাটি তাহলে 6 হয়, 6 দিয়ে কাটলে 3 6 18, 5 35। তাহলে এখানে হয় হচ্ছে 35 ডিভাইডেড বাই এ, এত কিলোনিউটন পার স্কোয়ার মিটার। এরিয়া যদি এ স্কোয়ার মিটারে নেই, তাহলে আমার ফোর্স যেটা কে জি ওয়াই অথবা এল ওয়াই, ফোর্স যেটা সেটা যদি বের করতে চাই তাহলে কি করব, জাস্ট এই যে সিগমা জি ওয়াই কে এরিয়া দ্বারা গুণ করব। আর এল ওয়াই পেতে হলে সিগমা এল ওয়াই কে, সিগমা সিগমা এল ওয়াই কে এ দ্বারা গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো 35 ডিভাইডেড বাই এ টাইমস হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ, তার মানে 35 কিলোনিউটন। তো যেভাবেই আসো না কেন দুই ভাবে কিন্তু একই ফোর্সই পাচ্ছ, ঠিক আছে। তো তাহলে আমি যখন এই যে এখন জি ওয়াই এল ওয়াই এর ফোর্সও জানি, তাহলে জি এক্স এল এক্স এগুলোর ফোর্স বা কিভাবে জানবো, সেটার জন্য আমাকে এখন এই ছোট ছোট সেগমেন্ট নিতে হবে। প্রথমে আমি এই যে এই সেগমেন্টটা কনসিডার করব, যার এখানকার এই যে এই ফোর্সটা কিন্তু আমি জানি। আবার পরে এই এই কম্পোনেন্টটা নিব যার এই ফোর্সটা আমি জানি, তারপরে এই কম্পোনেন্টটা নিব যার উপরেরটাও জানি নিচেরটাও জানি, তারপরে এই কম্পোনেন্টটা নিব যার উপরেরটাও জানি নিচেরটাও জানি। তাহলে তারপরে নিচের যে কলাম পার্ট আছে সেগুলোর ইকুইলিব্রিয়াম গত ক্লাসে যেভাবে করেছি সে একইভাবে করলে আমি কলামের বেজের মোমেন্ট, শেয়ার ফোর্স শেয়ার ফোর্স সব পেয়ে যাবো। তো এখানে সেইভাবেই করা হয়েছে দেখো, এবং বলাও হচ্ছে, আমি তোমাদেরকে একটু করিয়ে করিয়ে দেখাবো। Each part of the frame can now be analyzed using the above results. As in example 7.5 and 7.6, we begin at the upper corner where applied loading occurs. যেখানে আমরা বলেছিলাম যে কোনটা থেকে শুরু করব, আসলে আমি কি ডান পাশে টপ রাইট কর্নার দিয়ে শুরু করব? নো, শুরু করব হচ্ছে যেই পয়েন্টে লোড অ্যাপ্লাই করা আছে সেই পয়েন্ট দিয়ে, তার মানে টপ লেফট কর্নার, এখানে এই কর্নার থেকে আমরা শুরু করব, ঠিক আছে। অ্যাপ্লাইং দ্য থ্রি ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, মোমেন্ট ইকুয়াল টু 0 করব, হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করব, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করব, তাহলে যে আননোন রিঅ্যাকশন গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। shown on free body diagram in figure 16e। দেখি আমরা যে পর্যন্ত পড়েছি সেই পর্যন্ত কি করেছে। এই যে দেখো এখানে এই যে ই ই ফিগারে আসলে টপ লেফট কর্নারটা দেখানো আছে, যে সি এইচ আই দিয়ে, সি এইচ আই, এই যে টপ লেফট কর্নারটা, ঠিক আছে। এই যে এটা হলো সি, এটা হচ্ছে আমার আই পয়েন্ট, আর এটা হচ্ছে এই যে এইচ পয়েন্ট। সি এইচ আই এই কর্নারটা আমরা অ্যানালাইসিস করব। তো তাহলে দেখো আমি এই ফোর্সটা অলরেডি জানি, এইচ ওয়াই ইকুয়াল টু জানি 10 কিলো নিউটন, এখানে 30 কিলো নিউটন আছে, এইগুলো এখনো জানি না। এই যে আন্ডারলাইন যেগুলো এগুলো এখনো জানি না, আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমি কি করব, আমি প্রথমে হচ্ছে এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিতে পারি। আবার এদের ডিরেকশন কোন দিকে কাজ করবে আমি তো শুরুতে জানি না, তার জন্য কি করতে পারি, আরবিট্রারিলি ধরে নিতে পারি। তবে বোঝার উপায় আছে, দেখো 30 কিলো নিউটন ল্যাটারাল লোড যেহেতু রাইট ওয়ার্ড কাজ করছে, তাহলে নিশ্চয়ই এইচ এক্স লেফট ওয়ার্ড কাজ করবে। অনুরূপভাবে এই যে আই এক্স যেটা সেটাও লেফট ওয়ার্ডই কাজ করবে। আর 10 কিলোমিটার ফোর্স যেহেতু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, নিশ্চয়ই আই ওয়াই আপওয়ার্ড কাজ করতে হবে। তো আমি এখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বারবার আর ইউজ করছি না, 10 কিলোমিটার ডাউনওয়ার্ড আছে, এটার উপরে আর এই মেম্বারের উপরে আর কোনো ভার্টিক্যাল ফোর্স নেই, তাহলে নিশ্চয়ই আই ওয়াই আপওয়ার্ড 10 কিলোমিটার কাজ করতে হবে, ইকুয়াল এন্ড অপোজিট ম্যাগনিটিউডে। এরপরে
হরাইজন্টাল ফোর্স যেহেতু হিঞ্জ, এই হিঞ্জ পয়েন্ট গুলাতে কিন্তু কোনো বেন্ডিং মোমেন্ট নাই, এখানে আইতে এবং এইসে কিন্তু কোনো বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে না যেহেতু হিঞ্জ হচ্ছে। কিন্তু আইতে যে হরাইজন্টাল ফোর্স সেটার ম্যাগনিটিউড আমি এখনো জানি না, আবার এইসও জানি না, শুধুমাত্র এই 30 কিলোনিউটন জানি। তাহলে এই দুইটা নির্ণয় করার জন্য আমি কি করব, মোমেন্ট নিয়ে ফেলবো আইতে অথবা এইসে। সামেশন মোমেন্ট অ্যাবাউট আই যদি আমি করি, আই ইকুয়াল টু 0 নেই, অবশ্যই সেটা ইকুয়াল টু 0 হবে, কারণ এটা একটা হিঞ্জ। আই পয়েন্টের রেসপেক্টিভ বেন্ডিং মোমেন্ট 0, এইস এর রেসপেক্টিভ বেন্ডিং মোমেন্ট 0 কিন্তু। তো আই এর রেসপেক্টিভ বেন্ডিং মোমেন্ট দিলে দেখো আই এর রেসপেক্টিভ বেন্ডিং মোমেন্ট দিতে পারে শুধুমাত্র এই যে এই দুইটা ফোর্স। তাহলে 10 কিলোনিউটন মানে এইচ এক্স টাইমস হচ্ছে মোমেন্টাম দেখো 2 মিটার, আর দেখো 10 কিলোমিটার তার অপোজিট ডিরেকশনে মোমেন্ট নিচ্ছে, এই জন্য আমি মাইনাস লিখলাম। 10 টাইমস তার মোমেন্টাম হচ্ছে 3 মিটার, 10 টাইমস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইচ এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 15 কিলোমিটার, আর 30/2 15 কিলোমিটার। তাহলে এভাবে আমি এইচ এক্স টা পেয়ে গেলাম। এখন বলো তাহলে কে এক্স ইকুয়াল টু কত, কে এক্স ইকুয়াল টু কত, 30 মাইনাস এই 15, তাহলে আর বাকি 15 আই এক্স লেফট কাজ করতে হবে। এভাবে আমি তাহলে এইটা অ্যানালাইসিস করে ফেলেছি। এখন এই পয়েন্টের লোডটাই দেখো এই ঠিক ওই অপর রাইট পার্টে একই জয়েন্টে উল্টা ডিরেকশন হয়ে গেছে। আই এক্স এখন রাইট ওয়ার্ড হয়ে গেছে রাইট সেগমেন্টে, আই ওয়াই এখন ডাউনওয়ার্ড হয়ে গেছে রাইট সেগমেন্টে। তাহলে এই পয়েন্টের ফোর্স আমি জানি, এটা যে 10 কিলোনিউটন হবে এবং আপওয়ার্ড হবে সেটাও আমি বুঝতে পারতেছি। 15 কিলোনিউটন রাইট ওয়ার্ড কাজ করছে, তাহলে নিশ্চয়ই কে এক্স যেটা সেটা লেফট ওয়ার্ড 15 কিলোনিউটন হবে, সেটাও জানতে পারছি। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমি যদি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, এম সি ফ্রম বিম থেকে যদি আসি, দেখো বিম থেকে বেন্ডিং মোমেন্ট, এই যে বিম পার্ট থেকে যদি আসি সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট, সেটা কতটুকু হবে, এই যে আই ওয়াই টাইমস 3 মিটার, তার মানে 10 টাইমস 3 ইকুয়াল টু 30 কিলোনিউটন মিটার। অনুরূপভাবে এম সি যদি কলাম থেকে ক্যালকুলেট করতে চাই, এম সি ফ্রম কলাম, সি লিখলাম আমি, তাহলে কত হয় দেখো, সেটাও ওই যে 15 টাইমস হচ্ছে 2, 15 টাইমস হচ্ছে 2 ইকুয়াল টু 30 কিলোমিটার। তো দেখো সি পয়েন্টে একটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কিন্তু কলাম থেকে আর বিম থেকে একই হতে হবে, বাট অপোজিট ডিরেকশনে। দেখো এই যে এই সি পয়েন্টে কলাম থেকে বেন্ডিং মোমেন্টটা কিন্তু ক্লকওয়াইজ, অথচ বিম থেকে দেখো এন্টি ক্লকওয়াইজ। ইকুয়াল ম্যাগনিটিউড অপোজিট ডিরেকশনে হলে তবেই কিন্তু ওখানে মোমেন্টের ব্যালেন্স হবে, নাহলে আনব্যালেন্সড হয়ে যাবে এবং ইনস্টেবিলিটি চলে আসবে। তো তাহলে আমরা যেটা ক্যালকুলেট করেছি মোটামুটি বোঝা যাচ্ছে যে যেহেতু হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম হয়েছে, ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম হয়েছে এবং মোমেন্টের ইকুইলিব্রিয়াম হয়েছে, তাহলে এটা ক্যালকুলেশনটা ঠিক আছে। অনুরূপভাবে ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যদি আমি ক্যালকুলেট করতে চাই, ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এম ডি ফ্রম বি, বিম থেকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কত পাবো, এই যে দেখো 10 টাইমস হচ্ছে এই যে 3 মিটার, 10 টাইমস 3 তাহলে 30। অনুরূপভাবে কলাম থেকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখো 15 টাইমস 2 30, এবং কলাম থেকে যেটা ক্লকওয়াইজ কাজ করতেছে বিম থেকে কিন্তু সেটা এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তাহলে ইকুয়াল ম্যাগনিটিউডের অপোজিট ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট এখানে, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম হয়েছে। এভাবে তাহলে আমি উপরের পার্টটা আলোচনা করে শেষ করলাম। এখন আমরা চলে আসব নিচের যে সেগমেন্ট, এই যে এই সেগমেন্টটাতে, এইটাতে, তারপরে যাব রাইটেরটাতে। তো এই সেগমেন্টে আসলে দেখো আমি এইচ পয়েন্টের এই যে এই ফোর্স গুলা কি করেছি, এইচ এক্স 15 কিলোমিটার লেফট ওয়ার্ড কাজ করতেছিল আপার পার্টে, তাহলে একই জয়েন্টে লোয়ার পার্টে কাজ করবে অপোজিট ডিরেকশন। আর 10 কিলোনিউটন উপরের পার্টে কাজ করতেছিল ডাউনওয়ার্ড, তাহলে নিচের পার্টে কাজ করবে আপওয়ার্ড। এই ফোর্সটা আমি জানি, আর এই যে 35 কিলোনিউটন ফোর্স জানি, তাহলে আমি জানি শুধুমাত্র এই যে সার্কেল গুলো, গ্রিন সার্কেল গুলো জানি, বাকি কোনো, আর এই 15 কিলোনিউটন আমার জানা, আর এই যে জে ওয়াই জে এক্স এবং জি এক্স এই তিনটা জানি না। এখানে তিনটা আননোন, আমার ইকুয়েশনও তিনটা আছে, তাহলে নির্ণয় করা যায় একইভাবে। আমি আর এখন ডিটেইলস দেখাবো না। তাহলে তাহলে তিনটা আননোন আর হচ্ছে আমার ইকুয়েশনও তিনটা আছে, তাহলে আমি কিন্তু জি এক্স জে এক্স এবং জে ওয়াই এগুলো নির্ণয় করতে পারবো, এবং কিভাবে করব সেটার জন্য এই যে ইকুয়েশন আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। তাহলে এই পার্টের পরে রাইট পার্টে চলে যাব, এখান থেকে আসবো রাইট পার্টে। এই যে যে দুইটা ফোর্স, সেই দুইটা দেখো অপোজিট ডিরেকশনে যে যে পয়েন্টে অপর পার্টে আছে। অনুরূপভাবে আপার পার্ট থেকে এইখান থেকে এই যে দেখো এইটা চলে আসছে অপোজিট ডিরেকশনে ইকুয়াল ম্যাগনিটিউডে।
তাহলে এখন এখানে আমার আননোন হচ্ছে শুধুমাত্র এই দুইটা, এবং সেই দুইটা তাহলে আমার ইকুয়েশন আছে তিনটা, নিশ্চয়ই আমি এই দুইটা নির্ণয় করতে পারি। আবার আসলে সেটাও না, বেসিক্যালি এইটাও কিন্তু আমার নোন, এই যে 35 কিলোমিটার সেটাও কিন্তু নোন। তাহলে আমার আননোন ছিল শুধুমাত্র এলএক্স, সেটা আমি এই যে 7.5 কিলোনিউটন আর হচ্ছে এই যে উপরে যে 15 কিলোনিউটন, এই দুইটা থেকে দেখো যে দুইটা সাম আপ করে 22.5 কিলোমিটার নির্ণয় করে ফেলতে পারি। এখন এইটার পরেই যদি জাস্ট তার কলামের নিচের পার্ট যেটা আছে সেটাতে যাই, তাহলে এই পয়েন্টে যে ফোর্স গুলা সেগুলো এখানে চলে আসলো, বাট অপোজিট ডিরেকশনে আসলে। এখন দেখো এক্স ইকুয়াল টু যে 25 কিলোনিউটন, 22.5 কিলোনিউটন লেফটওয়ার্ড কাজ করবে, সেটাই যে এই ফোর্সের ডিরেকশন থেকে বোঝা যায়। আবার 35 কিলোনিউটনের ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স যে কাজ করবে সেটাও কিন্তু বোঝা যায়। আর এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কতটুকু হবে? বেন্ডিং মোমেন্ট হবে এই যে 22 টাইমস হচ্ছে 2 মিটার, এম এ ইকুয়াল টু 22.5 টাইমস 2 মিটার, তাহলে 45 কিলোনিউটন মিটারের বেন্ডিং মোমেন্ট কাজ করবে। এবং এটা কাজ করবে, দেখো এটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছে 22.5 কিলোমিটার, তাহলে রিয়াকশন মোমেন্ট নিশ্চয়ই তার এন্টি ক্লকওয়াইজ হবে। তো এইভাবে আমরা কিন্তু তাহলে মোমেন্ট গুলো নির্ণয় করে ফেলতে পারি। অনুরূপ ভাবে এই যে এইটাই দেখো এক্স্যাক্টলি নিচে এখানে চলে আসছে এই পয়েন্টে, এইটাই এখানে চলে আসলো, এবং তাহলে আমি একইভাবে এফ এক্স, এফ ওয়াই এবং এম এফ নির্ণয় করতে পারতেছি। তো এখন এখানে শুধুমাত্র বিমের বেন্ডিং মোমেন্ট দেখিয়েছে, উপরেরটা আর নিচেরটা। উপরেরটা বিমের বেন্ডিং মোমেন্ট কত কত পেয়েছিলাম আমি, দেখো এই যে এখানে 30 পেয়েছিলাম, 30। রাইট সাইডে আমি কত পেয়েছিলাম? 30, 10 টাইমস 3, যেখানে 30 কিলোনিউটন মিটার পেয়েছি। তো এইটা একটা ছিল পজিটিভ আর একটা ছিল নেগেটিভ। দেখো এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, এই যে এই বেন্ডিং মোমেন্টটা টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, সেই জন্য পজিটিভ এবং ম্যাগনিটিউড হচ্ছে 30। আর এই যে এই সাইডে দেখো বিমের, এটার হচ্ছে এখানে যে বিমের বেন্ডিং মোমেন্ট সেটা কিন্তু টপে টেনশন ক্রিয়েট করবে, যে জন্য নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আকারে দেখা। উপরেরটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এটা হলো শুধুমাত্র উপরের বিম সি ডি, আর বিম সি ডি, ঠিক আছে। তো আমি এখানেই যদি গার্ডার আকারে এইখানেই তোমাদের দেখাই আসলে, মানে এই আমার কলাম গুলা যদি এইভাবে অঙ্কন করে এখানেই দেখাতে চাই, এই যে নিচে আমার এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে আরেকটা ফিক্স সাপোর্ট আছে, মাঝখানে এই যে এটা একটা বিম আর উপরে এটা আমার টপ বিম। তাহলে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিমের জন্য আমি এরকম পেয়ে গেছি। কলামের জন্য এখন কেমন হবে? কলামের জন্য তাহলে দেখো এই যে এখানে আমরা বুঝতে পারতেছি এই কর্নার থেকে এই যে কলামের আউটসাইডে যদি কম্প্রেশন দেখাই, তাহলে এই দেখো এই বেন্ডিং মোমেন্টটা এই এই লেফটে কম্প্রেশন ক্রিয়েট করতে চাচ্ছে, তাহলে এটাকে আমরা পজিটিভ আকারে এরকম দেখাতে পারি। এই যে 30, এখানেও তাহলে 30, এখানেও তাহলে দেখো এই নিচেও কিন্তু 30 ছিল কি, নিচে কলামের বেন্ডিং মোমেন্ট কত আসছে এখানে, আমরা এই যে 15 টাইমস হচ্ছে 230 হবে, এখানেও 30 হবে। তারপরে এই পাশের বেন্ডিং মোমেন্টটাও এরকম হবে, সরি মিডিল পজিশনে আসলে হবে, এটাও দেখো 30 ছিল, এটাও 30 হবে। এখন নিচের কলামে যখন আসছি তখন কলামের বেন্ডিং মোমেন্ট কত? দেখো এই নিচের কলামে যদি যাই, এই কলামের বেন্ডিং মোমেন্ট হচ্ছে এই 22 টাইমস 2 মিটার, তার মানে 45। এখানে তাহলে বেন্ডিং মোমেন্টটা এরকম হবে, এই যে নিচেও 45 আমরা সাপোর্টে পেয়েছি, সাপোর্টে 45 পেয়েছি কিন্তু কিলোনিউটন মিটার, 45, এখানেও 45 কিলোনিউটন মিটার, আর কি ইউনিট সব কিলোনিউটন মিটার। তাহলে এইটারও নিশ্চয়ই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে। তাহলে বিমের জন্য কলামের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম 45, এটাও এটাও 45। এখন আসো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, যদি আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখাতে চাই কিভাবে দেখাবো? অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখাতে চাইলে এটাতে অ্যাক্সিয়াল ফোর্স ছিল হচ্ছে 10 কিলোনিউটন, আর নিচেরটাতে আসছে 35 কিলোনিউটন, এটাতে আসছে 35, এইখানেও তাই 10, নিচেরটাতে আসছে 30। আর বিমের অ্যাক্সিয়াল ফোর্স ইকুয়াল টু দেখো কত আসছিল এখানে, বিমে আমরা এই যে এখান থেকে পাবো 30, এই যে 15 কিলোনিউটন দেখো এখানে আছে 15 কিলোনিউটন,
বিমের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে এইটাতে আছে 15 কিলোনিউটন, 15 না কত দেখলাম, হ্যাঁ 15, এইটার তো 15 হচ্ছে, আবার রাইট সাইডও 15ই আছে দেখো। তাহলে থ্রু আউট দ্য বিম এটার অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 15 কিলোমিটার। এটা আসলে বিমের জন্য 10 আর এটা হচ্ছে 15। আর এইটাতে আসলে কত ছিল আমরা একটু দেখে নেই। 2 নাম্বারটাতে ছিল হচ্ছে 7.5 কিলোনিউটন, ঠিক আছে। 2 নাম্বারটাতে আসছে 7.5, কম আর এই পর্যন্ত আসবে 7.5। এটা হচ্ছে এএফডি, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ইন কিলোনিউটন। এখন আসি আমরা বেন্ডিং অফ শিয়ার ফোর্সে। শিয়ার ফোর্সের জন্য আমরা এখন কি করতে পারি, আমরা চলে আসি বিমের শিয়ার ফোর্সে আগে যাই। এখানে সাপোর্টে যা ছিল 10 কিলোনিউটন, দেখো শিয়ার ফোর্স কলামের এক শিয়ার ফোর্স যা বিমের শিয়ার ফোর্স আসলে তাই হচ্ছে। এখানে হচ্ছে শিয়ার ফোর্স 10, হ্যাঁ 10 আছে দেখো, এই যে 10 কিলোনিউটন 10। তাহলে এখানে শেয়ার ফোর্সটা আসলে নেগেটিভ হবে। তো আমি আসলে শেয়ার ফোর্সটা এরকম দেখাই, এটা হচ্ছে -10, আর এটার জন্য শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে, এখানে অ্যাক্সিয়াল ফোর্স দেখে আসি আমরা 35, 35, হ্যাঁ এটা হচ্ছে 35 মাইনাস, এটা হলো বিমের শেয়ার ফোর্স গেল। ভালো কথা, এই যে এটা হচ্ছে বিমের শেয়ার ফোর্স। এখন কলামের শেয়ার ফোর্সে আসি। এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এই যে কলামের একবারে বেজে আছে হচ্ছে দেখো 22.5 কিলোনিউটন, এখানে 22.5 কিলোনিউটন, আর ফার্স্ট ফ্লোরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে শেয়ার ফোর্স হচ্ছে 15 কিলোনিউটন। তখন এই যে বিমের অ্যাক্সিয়াল ফোর্সের জাস্ট সামেশন, এটা হচ্ছে 15 কিলোনিউটন। অনুরূপভাবে এই পাশের বিমে আসলে তাই হবে, এখানে হবে 15, আর এই কলামে হবে 22.5, 22.5। এটা হচ্ছে এসএফডি ইন কিলোনিউটন, ইন কিলোনিউটন। আর এই উপরে যেটা দেখালাম সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিএমডি ইন কিলোনিউটন মিটার। এভাবে আমরা করতে পারি। তো একটা এক্সাম্পল এখানে গেল, আমরা সেকেন্ড আর একটা এক্সাম্পল দেখবো। এটা আর একটু ওয়াইড, তার মানে এটাতে দেখো 3টা বে আছে, 2টা স্টোরি আছে। আগেটা ছিল একটা বে 2টা স্টোরি। আর এখানে দেখো কলামের ক্রস সেকশন গুলো ডিফারেন্ট। বাম পাশের কলামটা আছে হলো 10 স্কোয়ার ইঞ্চ, পরেরটা আছে 8 স্কোয়ার ইঞ্চ, তারপরেটা 6 স্কোয়ার ইঞ্চ, একবারে রাইট মোস্ট কলাম হচ্ছে 10 স্কোয়ার ইঞ্চ। কলামের ক্রস সেকশন ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট কলামস ক্রস সেকশন থাকলে কিভাবে করতে হবে আমাকে সেটা আমরা দেখে নিব। প্রবলেম স্টেটমেন্ট একই রকম, শো হাউ দ্য টু ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি দ্য রিঅ্যাকশনস এট দ্য বেজ অফ দ্য কলামস of the frame shown in figure 717A. The columns have two cross-sectional areas shown in figure. Uh, the columns have cross-sectional areas shown in figure 717B. Use cantilever method of analysis. তো এটার জন্য প্রথমেই আমার কাজ কি, হিঞ্জ প্লেস করা। আমরা যে কলাম এবং গার্ডারের মিডল পয়েন্ট বরাবর আমরা হিঞ্জ প্লেস করব, এখানে এখানে, এবং সেই পয়েন্টগুলোর আসলে নামও দিয়ে দিব, ঠিক আছে। প্রত্যেকটা কলাম এবং গার্ডারের মিডল পয়েন্টে হিঞ্জ প্লেস করা হচ্ছে ফার্স্ট কাজ। এভাবে আমরা হিঞ্জ প্লেস করে সবগুলোর নাম দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটার সেন্ট্রয়েড নির্ণয় করে ফেলবো। তো লেফট ডিরেকশন থেকে, লেফট মোস্ট কলামের সেন্টার লাইন থেকে আমি এই সেন্ট্রয়েডটা নির্ণয় করতে চাই। অ্যানালাইটিক্যালি আমরা নির্ণয় করব যে দেখো ফার্স্ট কলাম এটার হচ্ছে 0 ডিস্টেন্স, এই জন্য 0 টাইমস হচ্ছে এই যে 10 স্কোয়ার ইঞ্চ, প্লাস এই প্রথমটা থেকে পরেরটা ডিস্টেন্স হচ্ছে 20 ফিট, টাইমস এর ক্রস সেকশনাল এরিয়া দেখো এই যে 8 স্কোয়ার ইঞ্চ, প্লাস 35 ফিট, 20 ফিট আর 15 ফিট, 35 ফিট টাইমস হচ্ছে 6 স্কোয়ার ইঞ্চ, প্লাস 35 আর হচ্ছে 25, তার মানে প্রায় টোটাল 60 টাইমস হচ্ছে এই যে 10 স্কোয়ার ইঞ্চ।
ডিভাইডেড বাই টোটাল ক্রস সেকশনাল এরিয়া 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 10 ইকুয়াল টু, আমরা তাহলে যে সেন্ট্রয়েড লেফট মোস্ট কলামের সেন্টার থেকে আমার কলাম সময়ের সেন্ট্রয়েড হচ্ছে 28.53 ফিট ডিস্টেন্সে কাছে। এটা আমি পেয়ে গেছি। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ 25, 20 আর 15 হচ্ছে 35। তাহলে এরকম কোন এক জায়গায় হবে, এরকম মিডিলের দিকে কোন এক জায়গায় হবে, আর একটু লেফটে, মিডিলের থেকে একটু লেফটে, যেহেতু টোটাল 60 ফিট তার তুলনায় বাম দিকে একটু থাকবে 1.47 ফিট বাম দিকে থাকবে আর কি, মিডিল পজিশন থেকে। তো খেয়াল করো নিউট্রাল অ্যাক্সিস আর হচ্ছে যে কলামের যে হিঞ্জ পয়েন্ট গুলা কিন্তু এক নয়, ঠিক আছে। এই যে এখানে যদিও বা দেখতে মনে হচ্ছে একই, কিন্তু এটা আসলে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিফারেন্ট দূরত্বে আছে। আহ, তো এটা যদি হয়ে যায় তাহলে আমি প্রথমে একবারে টপ লেভেলে কেটে প্রথমে এই যে দেখো এল ওয়াই, মানে বিভিন্ন পয়েন্ট অনুযায়ী এল ওয়াই, এম ওয়াই, তারপরে এন ওয়াই, ও ওয়াই, ও এক্স, এন এক্স, এম এক্স, এল এক্স, এগুলো দেখালাম। আর উপরে ফোর্স আছে হচ্ছে একটু অনলি 8 কি, সেটা এখানে দেখিয়েছে। তো ফার্স্ট স্টোরির প্রথমে, টপ স্টোরি প্রথমে অ্যানালাইসিস করব। তার জন্য আমি দেখো খেয়াল করে এই যে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে ও পয়েন্ট। তো সেই কলাম থেকে আমার প্রথম কলাম, সেই পয়েন্ট থেকে প্রথম কলামের ডিস্টেন্স কতটুকু হয়? 8.53 ফিট। এটা কিভাবে বের করছে এখন যদি দেখাতে চাই, দেখো এখানে এই এক্স বার এতটুকু হচ্ছে আমার, এই টোটালটা হচ্ছে 28.53 ফিট। তার থেকে এই 20 ফিট বাদ দিলে এর এইটুকু থাকে কত? 8.53 ফিট। আর এই যে এইটুকু 35 ফিট থেকে 28.53 ফিট বাদ দিলে বাকিটুকু এই যে এই এরিয়াটুকু থাকবে হচ্ছে এই যে 6.47 ফিট। আর এই যে এইট টোটাল এটুকু হচ্ছে 28.53 ফিট, 60 ফিট থেকে এই 28.53 ফিট বাদ দাও, এটা থাকে হচ্ছে যে 31.47। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমি সব কলামগুলোকে লোকেট করে ফেলেছি। নিউট্রাল অ্যাক্সিস থেকে যে এই কলামের দূরত্ব কত, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই কলামের দূরত্ব কত, সবগুলো আমি বের করে ফেললাম। নিউট্রাল অ্যাক্সিস থেকে ডান কলামের দূরত্ব কত, রাইট মোস্ট কলামের দূরত্ব কত, সব আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। এখন আমি আমার এল ওয়াই, এম ওয়াই, এন ওয়াই, ও ওয়াই এই ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে কি করব? ওই একই পয়েন্ট নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে যে ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। আমি সেই কাজটা এখানে একটু পরে করেছি। দেখো এই যে মোমেন্ট এট ও, মোমেন্ট এট জিরো নিলাম। 8 কিপ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ নিলে 8 কিপ দেখো ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে সেটা হচ্ছে 8 কিপ টাইমস হয়ে যায় 6 ফিট। এই যে এই হাইটটা দেখো 6 ফিট, আর টোটাল 12 ফিটের অর্ধেক 6 ফিট, এই যে 12 ফিটের অর্ধেক 6 ফিট হবে। এই ডিসটেন্সটা হচ্ছে 6 ফিট কিন্তু দেখানো আছে। আর এই ও পয়েন্টের রেসপেক্টে দেখো এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে এল ওয়াই, এম ওয়াই, এন ওয়াই আর হচ্ছে ও ওয়াই, সবাই এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। শুধু 8 কি ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেটা, সেটা দিবে ক্লকওয়াইজ মোমেন্ট। তো সেই একটাই শুধুমাত্র মাইনাস দেবে। আর এল ওয়াই টাইমস হচ্ছে তার মোমেন্টাম প্লাস এল ওয়াই টাইমস হচ্ছে আমার আমার এখানে বেসিক্যালি লেখার কথা এল ওয়াই, এম ওয়াই, আর এটা হচ্ছে এই যে এটা হলো এন ওয়াই, আর এটা হচ্ছে ও ওয়াই। আমি এখন দেখাবো তোমাদের যে এইগুলা কিভাবে বের করতে হয়। এম ওয়াই, এই যে এম ওয়াই ইকুয়াল টু যে 0.239, এল ওয়াই কিভাবে পেলো সেটা আমরা আগেও বের করতে পারি, পরেও বের করতে পারি। বাট প্রথমে ধরো এম ওয়াই, এন ওয়াই, এল ওয়াই, ও ওয়াই এগুলা ধরেই আমি করেছিলাম। এল ওয়াইটাকে এল ওয়াই রেখেছি, আর তাদের মোমেন্টাম গুলা জাস্ট এই ফিগার থেকে আসছে, ইকুয়াল টু হচ্ছে 0। তো এই ফিগারে দেখো না, আমি ও ওয়াই জানি না, এন ওয়াই জানি না, এম ওয়াই জানি না, এল ওয়াই জানি না, চারটা আননোন, কিন্তু ইকুয়েশন আমার আছে একটা। তাহলে নিশ্চয়ই আরো তিনটা ইকুয়েশন আমাকে ডেভেলপ করতে হবে। তো তার জন্য আমি যেমন এই যে ফ্লেক্সারের ফর্মুলা সিগমা ইকুয়াল টু এম ওয়াই ওভার আই নির্ণয় করতে পারি, সিগমা ইকুয়াল টু এম ওয়াই ওভার আই যেমন করতে পারি, তেমনি আমরা এই যে মোমেন্ট নিয়েও স্ট্রেস প্রপোর্শনাল ধরেও কিন্তু করতে পারি। তো আমরা সিগমা ইকুয়াল টু আবার আরেকটা জানি হচ্ছে এফ ওয়াই ওভার এ, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি
এইটাও আসলে ইকুয়েশন ইউজ করবো, তাহলে ফোর্স ইকুয়াল টু সিগমা টাইমস হচ্ছে এ, এটা কিন্তু আমরা ইউজ করেছি আগের এক্সাম্পলেও, বাট এই এক্সাম্পলে আসলে এটা ইউজ করা হবে। দেখো, তো আমি এই যে সিমিলার ট্রায়াঙ্গেল যদি এখানে আসলে ড্র করি, এখন খেয়াল করে দেখো, এই যে সিমিলার ট্রায়াঙ্গেল, এই সি ফিগারে আসলে বেসিক্যালি এই একটা ট্রায়াঙ্গেল, তো এই যে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, আর এই বড় আরেকটা ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আমি কি লিখতে পারি, আমি সেটা এখানে সিম্পলি লিখি, যদি সিগমা এম ডিভাইডেড বাই থার্ড ডিস্টেন্স, এই যে 8.53 ইকুয়াল টু সিগমা এল স্ট্রেস, কিন্তু এখানে সিগমা এম সিগমা এল দ্বারা স্ট্রেস মিন করছে, ফোর্স নয়। সিগমা এল ডিভাইডেড বাই তাহলে তার ডিস্টেন্স, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স, এই যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা আসলে নিচ্ছি 28.5। তাহলে আলটিমেটলি সিগমা এম ইকুয়াল টু, তাহলে এই 8.53 আসলে এখানে চলে আসে, 8.53 ডিভাইডেড বাই 28.53 টাইমস হচ্ছে সিগমা এল। অনুরূপ ভাবে আমি দেখো সবগুলোকে প্রপোর্শনাল লিখতে পারবো। আমি এই যে অন্য কালার দিয়ে দেখাই, এখন যদি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা নেই, তারাও কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। এই দেখো, এই যে অ্যাঙ্গেল দুইটা হয়তো দুইজনের জন্য সমান হবে না, নাকি সমান হবে, সমান হবে, এক্স্যাক্টলি সমান হবে। কারণ হচ্ছে এই অ্যাঙ্গেল দুইটা যদি সমান হয় আর এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে বাকি দুইটা কোণ নিশ্চয়ই সমান হবে। তো এইভাবে করে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল জন্য কি লিখতে পারি, দেখো, এই যে এই বাহু ডিভাইডেড বাই তার ডিস্টেন্স আর এই বাহু ডিভাইডেড বাই তার ডিস্টেন্স, তাহলে বেসিক্যালি লেখা যায় হচ্ছে সিগমা ও ডিভাইডেড বাই এটার ডিস্টেন্স হচ্ছে 31.47 ফিট ইকুয়াল টু সিগমা এল ডিভাইডেড বাই তার ডিস্টেন্স হচ্ছে 28.53। তাহলে এইটা দেখো আলটিমেটলি সিগমা ওয়াই ইকুয়াল টু, এখানে না লিখে এই যে এখানে চলে আসে 31.47। তাহলে সিগমা ও ইকুয়াল টু 31.47 ডিভাইডেড বাই 28.53 টাইমস সিগমা এল। এখানে আমার উদ্দেশ্য হলো এই যে সিগমা এম কে যেমন সিগমা এল এর রেসপেক্টে লিখেছি, সিগমা ও কেও সিগমা এল এর রেসপেক্টে লিখেছি। আবার আমি দেখো অন্য আরেকটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, সেটা হচ্ছে এই যে এইটা নিব, এই পার্পল কালার দিয়ে দেখাই, এই বড় ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে এই যে এই স্মলটা লিটলটা, তাই যদি নেই তাহলে তাদের মধ্যে সিমিলার ট্রায়াঙ্গেল কিভাবে লিখতে পারি, সেটা লেখা যায় সিগমা এন ডিভাইডেড বাই এটার ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু দেখো 6.47 ইকুয়াল টু সিগমা এল ডিভাইডেড বাই তার ডিস্টেন্স 28.53। তাহলে এইটা এখানে না রেখে এই যে এখানে নিয়ে আসা যায়, ক্রস হয়ে যায়, মানে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। তাহলে আমি সিগমা এন কেও দেখো সিগমা এল এর মাধ্যমে এক্সপ্রেস করলাম, 6.47 ডিভাইডেড বাই 28.53 টাইমস সিগমা এল। তার মানে এখানে উদ্দেশ্য হলো আমি যদি শুধু সিগমা এল জানি তাহলে সিগমা এম ও জানতে পারবো, সিগমা এন জানতে পারবো, সিগমা ও জানতে পারবো। তো যে কোনো ভাবে আমি শুধু সিগমা এলটা নির্ণয় করতে পারলে হয়, বাকি তিনটা আমার জানা। তাহলে এখন আমি দেখো এই যে সিগমা এম এর ভ্যালু, সিগমা ও এর ভ্যালু এবং সিগমা এন এর ভ্যালু এল টার্মে যদি ইকুয়েশন যেটা আগে ডেভেলপ করে রাখছি যেখানে, এই ইকুয়েশনে যদি এখন বসাই, ইকুয়েশনে এম ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে এই যে 0.239 এল, দেখো সেটাই করেছে এখানে, এই যে 8 পয়েন্ট সিগমা এম ইকুয়াল টু 8.53 ফিট ডিভাইডেড বাই 28.3 টাইমস এল। আর এই যে সিগমা ইকুয়াল টু যেহেতু আমরা লিখতে পারি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এই সিগমা ইকুয়াল টু হচ্ছে এই যে দেখো ফোর্স এম ওয়াই, কিন্তু মোমেন্ট ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট নয়, এখানে কেয়ারফুলি দেখতে হবে, এম মানে এখানে কিন্তু ওয়াই, এম পয়েন্টের ওয়াই ডিরেকশনে ফোর্স, এই যে এল ওয়াই যেটা লিখেছে এগুলো কিন্তু সব ফোর্স, এটা হলো ফোর্স, আমি বলি কনফিউজ হওয়ার কারণ নেই, এটাও কিন্তু ফোর্স। তো এই যে সিগমা যেটা, সিগমা ইকুয়াল টু আমরা লিখতে পারি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো এম এম কলামের অ্যাক্সিয়াল ফোর্স সেটা হচ্ছে এম ওয়াই, তাকে আমি তার অ্যাক্সিয়াল ফোর্স এ দ্বারা ভাগ করে দিলাম। দেখো এ কল এম কলামের অ্যাক্সিয়াল ফোর্স এরিয়া কতটুকু আছে,
এম কলামের এরিয়া আছে হচ্ছে যে এম কলাম যেটা সেটা 2 নাম্বার কলাম, এরিয়া হচ্ছে 8 স্কয়ার ইঞ্চ। এন কলামের স্কয়ার এরিয়া দেখো যে 6 স্কয়ার ইঞ্চ। ও কলামের এরিয়া হচ্ছে 10 স্কয়ার ইঞ্চ। এল কলামের এরিয়া হচ্ছে 10 স্কয়ার ইঞ্চ দেওয়া আছে কিন্তু এখানে। তাহলে এইগুলার মাধ্যমে দেখো সিগমা এম ইকুয়াল টু আবার লিখতে পারলাম এম তার ফোর্স ডিভাইডেড বাই তার এরিয়া। আর এই যে 8.53 ফিট ডিভাইডেড বাই 28.53 ফিট তো থাকলোই। এই সিগমা এল ইকুয়াল টু আবার লেখা যায় এল এর ফোর্স ডিভাইডেড বাই তার ক্রস সেকশনাল এরিয়া। তো আলটিমেটলি এম ওয়াই ইকুয়াল টু আমি তাহলে পেয়ে গেলাম হচ্ছে 0.239 এল ওয়াই। অনুরূপ ভাবে একই ভাবে দেখো সিগমা এন ইকুয়াল টু যে ইকুয়েশন আমি অলরেডি ডেভেলপ করে রেখে আসছি ওখানে। তাহলে সিগমা এন ইকুয়াল টু হচ্ছে তার অ্যাক্সিয়াল ফোর্স ডিভাইডেড বাই তার ক্রস সেকশনাল এরিয়া। আর এই যে সিগমা এল ইকুয়াল টু অ্যাক্সিয়াল ফোর্স এল ডিভাইডেড বাই তার ক্রস সেকশনাল এরিয়া। তো এইভাবে আমি এন ওয়াই ইকুয়াল টু যে এল ওয়াই পেয়ে গেলাম। তো এম ওয়াই কে এল ওয়াই এর মাধ্যমে প্রকাশ করেছি, এন ওয়াই কে এল ওয়াই এর মাধ্যমে প্রকাশ করেছি। অনুরূপভাবে সিগমা ওয়াই থেকে আলটিমেটলি আমরা যে ও ওয়াই ইকুয়াল টু 1.103 এল ওয়াই পেয়ে গেছি। তো এই এম ওয়াই, এন ওয়াই এবং ও ওয়াই এর ভ্যালু আমি যদি এখন এই ইকুয়েশন ইনসার্ট করি, এম ওয়াই ইকুয়াল টু যে 0.239 এল ওয়াই, এন ওয়াই ইকুয়াল টু 0.136 এল ওয়াই। এটা বাজে ফেলেছে। হ্যাঁ, সিগমা ওয়াই ইকুয়াল টু সরি ও ওয়াই ইকুয়াল টু তাহলে দেখো ও ও ওয়াই ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 1.103 1.103 এল ওয়াই। তো এই ভ্যালুগুলো আমি এখানে এক্সপ্রেস করলাম, সবগুলা কিন্তু আমার এল ওয়াই হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি এল ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, যেহেতু শুধুমাত্র এই ইকুয়েশনটাতে আননোন আছে এল ওয়াই, এই জন্য এল ওয়াই ইকুয়াল টু 0.75 পেয়ে গেলাম। তাহলে এই যে এই এম ওয়াই ইকুয়াল টু যে 0.239 এল ওয়াই পেয়েছিলাম, সেখান থেকে তাহলে এম ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। কি পেয়ে পাবো দেখো সবগুলো, এন ওয়াই ইকুয়াল টু যে এইটা, সেখান থেকে এন ওয়াই পেয়ে গেলাম। আর এই যে ও ওয়াই ইকুয়াল টু যে এইটা, সেখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সিয়াল ফোর্স গুলো আমার কিন্তু ফার্স্ট স্টোরিতে জানা হয়ে গেল। অ্যাক্সিয়াল ফোর্স গুলো ফার্স্ট স্টোরিতে জানা হয়ে গেল। ইউজিং দিস সেম মেথড আমরা আসলে এই সেকেন্ড স্টোরির ফোর্সও জানতে পারবো। এখানে ডিটেইল ক্যালকুলেশন আর দেখানো হয় নাই, বাট আমরা কিন্তু সেকেন্ড স্টোরির জন্য, এই যে সেকেন্ড স্টোরির জন্য একইভাবে এই যে সেকেন্ড স্টোরির ফ্রি বডি এখানে দেখানো আছে দেখো, সেইটার জন্য একই মেথড অ্যাপ্লাই করে আমরা ইউআই পেয়ে যাব, এফ ওয়াই পেয়ে যাব, জি ওয়াই পেয়ে যাব, এইচ ওয়াই পেয়ে যাব। এটাতে যেমন এই যে এল ওয়াই পেয়েছি, এম ওয়াই পেয়েছি, এন ওয়াই পেয়েছি, ও ওয়াই পেয়ে গেছি। আমরা সেকেন্ড স্টোরি থেকেও ইউআই, এফ ওয়াই, জি ওয়াই, এইচ ওয়াই এর ভ্যালুগুলো পেয়ে যাব। আর তারপরে এখন এই যে এল এক্স, তারপরে এই হিঞ্জ পয়েন্টের ভ্যালুগুলা যদি বের করতে চাই কি করব, এখন আমাকে কম্পোনেন্টে আসতে হবে। প্রথম স্টার্ট করব কিন্তু টপ মোস্ট কর্নার থেকে, যেখানে আসলে এই যে অ্যাপ্লাইড লোড আছে। তাহলে এই যে এই কর্নারটা ফার্স্ট আমি অ্যানালাইসিস শুরু করব, এই যে এই সেগমেন্টটা। তারপরে চলে আসবো হচ্ছে এই সেগমেন্টে, তারপরে এই সেগমেন্ট, এইভাবে তারপরে এই সেগমেন্টে আসবো, এরপরে আসবো এই সেগমেন্ট, এরপরে এই সেগমেন্ট। আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি যে কোনগুলা পর্যায়ক্রমে আসবো, এভাবে আসতে থাকবো। এরপরে নিচের যে সেগমেন্ট আছে সেটাতে আসবো, তারপরে তার নিচেরটা, তারপরে তার নিচেরটা, তারপরে তার নিচেরটা। এখানে শুধুমাত্র এই যে লেফট মোস্ট পার্টটা এটাই করে দেখাইছে আর কি। এখানে দেখো এই যে লেফট মোস্ট পার্টের কর্নার যেটা, আমি কিভাবে বের করতে হবে এখন এখন আর দেখাবো না, কারণ আমরা অলরেডি একটা এক্সাম্পল দেখিয়েছি, পোর্টাল মেথডেও তোমাদের এ সম্পর্কে ডিটেইল আলোচনা করেছি। এমনকি গ্র্যাভিটি লোডের আন্ডারে ল্যাটারাল পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস সেখানেও দেখিয়েছি। তারপরে দেখো পর্যায়ক্রমে আসতেছে কিন্তু এই যে এইটার ফোর্স যখন আমরা নির্ণয় করলাম এখানে, সেখান থেকে কিন্তু এখানে এই যে চলে আসবে। অলরেডি এই ফোর্স আমার কিন্তু নির্ণয় করা আছে। আর এই যে পি 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 হিন যে ফোর্স গুলা পেয়ে গেছি। তারপরে এখন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি অঙ্কন করতে চাই, এখানে বেন্ডিং মোমেন্ট কত হবে, এই যে 0.725 টাইমস হচ্ছে যে 10 ফিট, এই পাশের বেন্ডিং মোমেন্ট হবে 1.209 কিপ টাইমস হচ্ছে 6 ফিট, আলটিমেটলি সেম মোমেন্ট হবে। তো আমার মনে হয় প্রসিডিউরটা সেম, একইভাবে যদি ফলো করে করা যাবে। এইখান থেকে আবার দেখো তার নিচের পার্টে চলে আসছে, এখান থেকে ঠিক তার নিচের পার্টে আসলাম, এই যে এখানে যে ফোর্স গুলো আসছে সেই ফোর্সটাই কিন্তু এখানে যে কাজ করতেছে। আর তাহলে এই আহ, এইটা আর এইটা যে কল হবে সেটা যেমন বোঝা যায়, এটা আর এটাই কল হবে সেটাও বোঝা যায়। এখানকার বেন্ডিং মোমেন্ট এম এ হবে এই যে 2.720 টাইমস হচ্ছে 8 ফিট করলে আসবে 21.764 ফিট।
একইভাবে বাকি কলামগুলোর জন্য কিন্তু তোমাকে করতে হবে। করে তারপরে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলেই তুমি শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবে এরকম ফ্রেমের জন্য। তো এগুলো একটু লম্বা প্রসিডিউর, ধৈর্য সহকারে করতে হবে। আর এখানে আমি আলোচনা শেষ করব এতটুকু পড়েই। Using this same method, so that the one obtains the results in figure 717 a e for the columns at EGFCH, মানে এই যে ফার্স্ট ফ্লোর লেভেলে বলা হচ্ছে। আর এই বাকি কম্পোনেন্ট গুলো নিয়ে আসলে আমরা এই যে পুরা ফ্রেম অ্যানালাইসিস করে শেষ করতে পারি সেটা বলা হচ্ছে। এখানে আরো কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এ পর্যন্তই।